of the corners of oncological people. He is Mr. Obayedullah Baki, is a teacher to me, and I think USA News Online, I'm not clear about the name of the gentleman. We are so happy to welcome you here under the leadership of Professor Baki, and I do see Professor Roshanara Begum. Very nice to see you, ma'am, from Cancer Hospital, National Cancer Hospital. I was the colleague of that lady, Tasnuba, got promotion from recently, I think. Congratulations, Tasnuba. Waliullah, Sir, thank you so much, sir. Identity, probably a junior colleague of us. And so Bangladesh is a very beautiful country. US News Online, you will be feeling so nice. If you can visit Professor Baki, we will be there to be beside you, along with Jenpar. That's all from me as an initiator, because there is a foreigner. That's why I'm not talking in Bangla. This is World Cancer Day, and the foreign delegate is there. Very nice to see everybody. I think you are doing well. Probably we are all cancer free, but we should be fighting to make the world cancer free if we can it. Sir, it is your floor. Thank you. Oli, আমরা বিসমিল্লাহ শুরু করে দাও, তাই না? আচ্ছা, তুমি নিমেষে তো আলাপ করছো পাবি না? স্যার জিম ভাইকে পাওয়া গেছে? হ্যাঁ, ও তো আছে, বাস স্ট্যান্ডে আছে, মানে প্রচন্ড ওগুলো আমি গাড়ি থেকে বলবো, অসুবিধা নেই। আমি একটু রুল স্যারের কথা বলি না। স্যার আমি শুরু করি তাহলে। হ্যাঁ, শুরু করো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। প্রফেসর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল লাইভ ওয়েবিনার অন অবজারভেন্স অফ ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024 এ উপস্থিত সবাইকে সুস্বাগতম। আমি আবাসিক মেডিকেল তোমার মোবাইল থেকে বক্তব্য রাখবেন আমি মোবাইলই করব স্যার। সরি ফর আমি ডাক্তার মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার। আজকের এই প্রোগ্রামে মডারেশন হিসেবে উপস্থিত থাকছি। আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আবু ওবায়দ মোহাম্মদ শরীফুল্লাহ জিম। আমাদের মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত আছেন ইউএসএ নিউজ অনলাইনের এডিটর মোহাম্মদ শাখাওয়াত হোসেন সেলিম। সার্বিক সহযোগিতা থাকবেন আমাদের জেনফার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জোনাল ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম। এবং আমাদের সম্মানিত অতিথি হিসেবে যারা থাকবেন, আমি তাদেরকে তাদের নামগুলো ঘোষণা করছি। আমাদের আজকের অনুষ্ঠানে অনারেবল চেয়ারম্যান হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ বাকি স্যার। অনারেবল চিফ গেস্ট হিসেবে থাকবেন প্রফেসর ডাক্তার রুহুল হক এমপি, ফরমার মিনিস্টার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। অনারেবল স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন আজকে মোহাম্মদ আজিজুর রহমান, সেক্রেটারি হেলথ এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন। ডাক্তার আশরাফি আহমেদ, এডিশনাল সেক্রেটারি অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন। মিসেস শাহিদা সুলতানা, ডাইরেক্টর জেনারেল অফ প্রাইম মিনিস্টার অফিস। মিস্টার কাজী মাহবুল আলম, ডেপুটি কমিশনার অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান, সিভিল সার্জন গোপালগঞ্জ। মিস্টার আলবেলি আফিফা, পুলিশ সুপার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। এবং কি নোট স্পিকার হিসেবে আমাদের সাথে আজকে উপস্থিত থাকবেন প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার স্যার এবং প্রফেসর রওশনারা বেগম ম্যাডাম, প্রফেসর অফ রেডিয়েশন অনকোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, মহাখালী, ঢাকা। আমাদের আজকে লার্নড স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডাক্তার দাহিমউদ্দিন স্যার, প্রফেসর ডাক্তার স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় স্যার, ফর্মার ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মহাখালী, ঢাকা। প্রফেসর ডাক্তার নাজির উদ্দিন মোল্লা স্যার, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল অনকোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা। এবং ডাক্তার দেবনারায়ণ দত্ত, চিফ রেডিয়েশন অনকোলজিস্ট, অমৃত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কেরালা, ইন্ডিয়া। এবং ডাক্তার বিজয় রায়, সিনিয়র মেডিকেল অফিসার, প্রফেসর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন ক্যান্সার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এক্সপার্ট প্যানেলিস্ট হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবেন প্রফেসর ডাক্তার ফরিদুল আলম স্যার, ভিসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, দারুস সালাম। প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী স্যার, রিসিপিয়েন্ট অফ 21 পদক। প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল বাতেন স্যার, প্রেসিডেন্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ইউএসএ কমান্ড, এন্ড প্রেসিডেন্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ।
এবং আরো উপস্থিত থাকবেন প্রফেসর মোহাম্মদ আব্দুল গনি মোল্লা স্যার, ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, অ্যান্ড ডাক্তার অনুপ কুমার মজুমদার স্যার, হেড প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সার্জারি, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গোপালগঞ্জ। আজ বিশ্ব ক্যান্সার দিবস। আমরা আজকে আমাদের এই বিশেষজ্ঞদের থেকে আমরা মূল্যবান কথা এবং পরামর্শগুলো শুনবো। প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। বিশেষ করে আমরা যারা ক্যান্সার নিয়ে কাজ করি, ক্যান্সার রোগীদের সেবা দিয়ে থাকি, এই দিনটি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই অনেক বড় করে আসলে পালন করা হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, আসুন ক্যান্সারে আমরা বৈষম্য দূর করি, ক্লোজ দা কেয়ার গ্যাপ ইন দা ক্যান্সার কেয়ার। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী 2020 সালে 9.6 মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়েছে শুধুমাত্র এই রোগে। তাই ক্যান্সার সম্পর্কিত সমস্যা মোকাবিলার জন্য বিশ্বজুড়ে ক্যান্সার দিবস পালন করা হয়, যা শুরু হয়েছিল 2020 সালে। একটা সময় ছিল যখন ক্যান্সারের কোনো অ্যান্সার ছিল না, কিন্তু আজ অধিকাংশ ক্যান্সারকে সৃষ্টিকর্তার রহমে সারিয়ে তুলছেন আমাদের এই বিশেষজ্ঞরা। আর এই মরণ রোগের বিরুদ্ধে লড়াই করতে পারি আমি, আপনি, আমরা সবাই। শুধু দরকার সচেতনতা। এবং অতিমাত্রায় তামাকজাত দ্রব্য গ্রহণের কারণে অনেকে আক্রান্ত হচ্ছেন ফুসফুস ক্যান্সারে, অনিরাপদ খাদ্য গ্রহণ এই কারণেও আমাদের ক্যান্সার একটি অন্যতম কারণ। কৃষিতে রাসায়নিক দ্রব্য, কীটনাশক, অনিয়ন্ত্রিত দ্রব্য ব্যবহারের কারণে আমাদের খাদ্য দ্রব্যকে অনিরাপদ করে তুলছে। এর উপর রয়েছে ফলমূল, মাছ, মাংসে ফরমালিনের অবাধ ব্যবহার, এবং বায়ু দূষণকেও ক্যান্সার বিস্তারে আরো একটি কারণ বলেও মনে করা হয়। বাতাসে সীসার পরিমাণ বৃদ্ধিও কিন্তু ক্যান্সারের একটি ঝুঁকিপূর্ণ কারণ। এছাড়াও অনেকে ধূমপান না করলেও তামাক, জর্দা, পান এগুলো ব্যবহার করে থাকেন, এগুলো কিন্তু ক্যান্সারের একটি কারণ। তো আমরা সর্বোপরি আজকে ক্লোজ দা কেয়ার গ্যাপ ইন দা ক্যান্সার কেয়ার এই প্রতিপাদ্য নিয়ে আমাদের বিশেষজ্ঞদের মতামত আমরা শুনবো সকলে। আশা করি আমরা সকলেই সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানটিতে উপভোগ করার মতো হবে। এবং আমি এ পর্যায়ে আমাদের ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মিস্টার আবু ওবায়দ মোহাম্মদ শরীফুল্লাহ জিম ভাইকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার ওবায়দুল্লাহ। আমাদের এই লাইভ ওয়েবিনারের এই মহেন্দ্রক্ষণে আমাদের উপস্থিত সম্মানিত অতিথি এবং আমাদের প্রতিষ্ঠাতা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশনের পরিচয় ডক্টর ওবায়দুল্লাহ বাকি আছেন। তো আমাদের এই ইন্টারন্যাশনাল লাইভ ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি একটু শর্টের মধ্যে সংক্ষিপ্ত আকারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার ওবায়দুল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। ধন্যবাদ মোহাম্মদ শরীফুল্লাহ, আবু ওবায়দ শরীফুল্লাহ মোহাম্মদ জিম। আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের লার্ন স্পিকার হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় স্যার, ফর্মার ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটাল মহাখালী, ঢাকা। আমি স্বপন বন্দ্যোপাধ্যায় স্যারকে এই মুহূর্তে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। Thank you, Dr. Waliullah. I'm not clear is everybody speaks in Bangla or any foreigner is there. Should I go with Bangla or English? I'm not clear. Any audience from Kerala or is there anybody from abroad? No, sir. India, from India. No, okay, then it will be my pleasure. প্রথমত হচ্ছে heartfelt thank you and congratulations Professor Dr. Mullah Obayedullah Baki sir and his foundation for conducting an international webinar to raise the awareness among the people in Bangladesh, including Gopalganj. You know, Gopalganj একটু remote area ছিল এক সময়, জাতির জনক এবং তার কন্যার নেতৃত্বে এখন আর রিমোট ডিস্ট্রিক্ট বলা সমীচীন হবে না। স্টিল প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ বাকির বয়স থেকে বলবো, এই যে ড্রিম অফ প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ বাকি টু মেক গোপালগঞ্জ along with the other parts of the country, other parts of the world together, that is a massive step from the gentleman. So heartfelt congratulations Professor Molla Obayedullah Baki sir
আমার আগেরও পরিচালক উনি, আমারও 2-3 জন আগের। সো আই এম সো হ্যাপি স্যার, এরকম প্রোগ্রাম বিশেষ করে 4th ফেব্রুয়ারি, বিকজ অফ ইউ, বিকজ অফ দ্য ইনিশিয়েটিভ অফ লট অফ পিপল, অনেক স্টেক হোল্ডাররা কিন্তু এই ডেটাকে অবজারভেন্স অফ 4th ফেব্রুয়ারি অ্যাজ ওয়ার্ল্ড ক্যান্সার ডে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য প্রতিটা স্তরে অলমোস্ট চলে আসছে, ইনক্লুডিং পিপল ফ্রম মিডিয়া। কয়েকটা মোমেন্ট যেটা আমার না বললেই নাই মনে হচ্ছে, আমাদের যে এস্টিমেটেড বাই গ্লোবোকন 1,50,000-এর মতো নিউলি ডিটেক্টেড কেস পার ইয়ার, তার কিন্তু 1/3 কুড বি স্টপ ভেরি সিম্পলি। সেই 1/3 স্টপিং এর জন্য কয়েকটা সিম্পল কাজ। at any cost tobacco should be stopped at any cost, either chewing or smoking. এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা, কোনো আইন কানুন, এনবিআর, রেভিনিউ ইত্যাদির মাধ্যমে হেলথ হ্যাজার্ডের সাথে যায় এরকম কোনো বাজে অভ্যাসকে by the directives from the legislative members of the honorable parliament, আমার খুব একজন পার্লামেন্ট মেম্বারের নামই বলবো, জনাব শাহজাদা, উনি রাইট নাও অ্যাগেইন এমপি। ওনাকে একবার উনি আমার এলাকার একটা কন্ডাকশন অফ নারকোটিক্স, আপনারা জানেন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এটা ওনার সাথে আমার একটু হৃদ্যতার সাথে বলেছিলাম, ইউ মে রেইজ দ্য ভয়েস অফ হ্যাভিং ডোপ টেস্ট ফর ড্রাইভিং পিপল। যারা গাড়ি চালায় তাদের যদি ডোপ টেস্ট করা হয় তাহলে একটা নোটিশ যাবে কে ড্রাইভিং এ বসতে পারবে না। সেম এনি টোবাকো ইউজার ইন এনি ফর্ম, এটা হোক স্মোকিং হোক চিউইং, দে শুড নট বি এন্টাইটেল ফর এনি গভর্নমেন্ট জব। আমি বাকি স্যারের ফাউন্ডেশনের মাধ্যমে এবং আমার পার্সোনাল মেসেজটা দিতে চাই যে যারা কোনো না কোনো ভাবে টোবাকোর সাথে জড়িত তাদেরকে কোনো গভর্নমেন্ট ফ্যাসিলিটিস, স্পেশালি গভর্নমেন্ট জবে, ক্যান উই রেস্ট্রিক্ট দিস পিপল, কারণ ইট উইল বি অ্যান এক্সাম্পলারি অকেশন। একটা উদাহরণ তৈরি করা হবে যে আমরা টোবাকোকে যদি না বলতে পারি অ্যাটলিস্ট গভর্নমেন্ট সেক্টর গুলোতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিগ মেসেজ যাবে। আলটিমেটলি ইট ইজ দ্য গভর্নেন্স, ইট ইজ দ্য পিপল উইদিন দ্য ফরম্যাট অফ গভর্নেন্স, যাদেরকে দেখে কিন্তু একটা জাতি অগ্রসর হয়। যেমন ডাক্তার সাহেবরা যদি কোনো একটা মাদক বা এইরকম স্মোকিং জাতীয় কাজে জড়িত থাকে, সে কিন্তু আর এক্সাম্পল থাকলো না। আমি চাচ্ছি টু ক্রিয়েট এক্সাম্পল বাই লেজিসলেটিভ অথরিটি, যারা কোনো না কোনো ভাবে টোবাকোর সাথে জড়িত তাদেরকে গভর্নমেন্ট উইং এ না নেওয়া। গভর্নমেন্ট ভেরি রিসেন্টলি 3 to 4 months ব্যাক একটা বোল্ডেস্ট স্টেপ গ্রহণ করেছে বাই দ্য ইন্সপাইরেশন অফ WHO, এইচপিভির এগেইনস্টে কার্সিনোমা সার্ভিক্স জরায়ুমুখের ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা ভ্যাকসিন শট অলরেডি শুরু হয়ে গেছে এবং দা অ্যাডোলেসেন্ট গার্ল অফ দ্য বাংলাদেশ। এবং আপনি 10 years পরে দেখবেন, আজকের যারা অনুষ্ঠান শুনছেন তারাও খেয়াল রাখতে পারবেন, 10 years later কার্সিনোমা সার্ভিক্স উইল বি কাট ডাউন, জাস্ট কাট ডাউন। সো আমাদেরকে ইন্সপায়ার করতে হবে বাই আওয়ার রেজিং ভয়েস আজকের দিনকে কেন্দ্র করে, যাতে করে আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা যাদের বয়স বিলো 16, বিফোর সেক্সুয়াল ডেভেলপ সেক্সুয়াল রিলেশন তৈরির আগে যেন তারা এই ভ্যাকসিনটা নেয়। তাতে করে আপনার আরেকটা মেজর অংশ কিন্তু ক্যান্সার কাট ডাউন হবে। 3 নম্বর বলবো ওরাল ক্যান্সার, ভেরি ডিভাস্টেটিং স্পেশালি among ফিমেল ইন বাংলাদেশ। ওরাল ক্যান্সার প্রিভেনশনের জন্য জাস্ট আপনি টেক কেয়ার অফ ইউর ওরাল ক্যাভিটি। আপনি একটু টুথব্রাশের অভ্যাস করুন, বছরে অন্তত একবার। কোনো ডেন্টাল সার্জন এনাদের অভাব নাই, আমাদের উপজেলা লেভেলে হেলথ নেটওয়ার্ক ইজ অ্যামেজিং। সো আপনার একটা ওরাল ক্যাভিটি চেক করানো, এবং কোনো অর্থে, আবারও বলছি, চুইং টোবাকো কোনো অর্থেই নেওয়া যাবে না, সেটা পোস্ট বিবাহ, প্রি বিবাহ, বিবাহ উত্তর একটা দেখবেন আমাদের লট অফ কনভেনশন সেন্টার গুলোকে, আমি আবার বাকি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি অ্যাজ চেয়ার অফ দ্য অকেশন, কনভেনশন সেন্টার গুলোকেও যদি একটা মেসেজ দেওয়া যায় বাই দ্য ডিরেক্টিভস অফ দ্য হেলথ, শিক্ষা সচিব স্যার থাকার কথা আমি দেখতে পাচ্ছি না। ইফ উই ক্যান ড্র অ্যাটেনশন অফ দ্য কনভেনশন সেন্টার হু আর প্রোভাইডিং অকেশনস অফ বিভিন্ন পার্টি করে, দেখবেন ওই খাওয়ার শেষে পান, সুপারি, তামাকের একটা টেবিল থাকে। সো স্টপ ইট অ্যাট যে কোনো মূল্যে এটাকে স্টপ করতে হবে, বিকজ আপনি এনকারেজ করলেন সামাজিকতাকে আর ইনভাইট করলেন ক্যান্সারকে, ফাইনালি 4th ডে অফ ফেব্রুয়ারিকে সেলিব্রেট করলেন, এটা সবিরোধী হবে। সো লট অফ থিংস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট। উই আর দ্য পিপল হু ফাইট এগেইনস্ট ক্যান্সার নিরন্তর ভাবে, কিন্তু আমরা হেরে যাই ঘন ভাবে,
কারণ আমাদের এইসব জায়গাকে অ্যাড্রেস করা হয় না। আমি একটা চ্যানেলে আজকে বললাম, কোনোভাবে মোবাইলের দোকান যেমন প্রতি 1 ফুট 2 ফুট পর পরে মোবাইল সিম বিক্রি করা হয়, সেম কিন্তু টোবাকো বিক্রয় কেন্দ্র আছে। কিন্তু পুস্তক কিনতে গেলে ঢাকা শহরে আপনাকে অন্তত 2 ঘন্টা খুঁজে একটা পুস্তকের দোকান পাবেন। দ্যাট ইজ দ্য পভার্টি অফ দ্য নেশন। একটা নেশনকে আর্লি বয়স থেকে যদি টিউনিং করা যায় যে আমরা পুস্তক ওরিয়েন্টেড হব, আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ হব, আমরা টোবাকোর দিকে ধাবিত হব না, আমরা ডোনার হব, আমরা চ্যারিটি কাজের দিকে যাব, এবং যে কয়েকটা কথা বললাম ওই কথাগুলো একটু প্রতিপালন করলে আমি মনে করি 4th ফেব্রুয়ারিকে আমরা যে একটু অবজার্ভ করি থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তার একটা বিগ মেসেজ কুড বি গিভেন টু দ্য কমিউনিটি। আলটিমেটলি ইট ইজ বাংলাদেশ, প্রায় 30 লক্ষ লোক, এর শহীদানের আত্মার ভিতর থেকে আমরা কিন্তু একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তার স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব প্রতিটি সুনাগরিকের, নট অনলি অফ দ্য ফিজিশিয়ানস। এই বলে আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য এগেইন ফাউন্ডেশনের সভাপতি এবং অ্যাঙ্কর ডক্টর ওবায়দুল্লাহ, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার ফর ইউর এলাবোরেটিভ এন্ড ইনফরমেটিভ স্পিচ। স্যার আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি স্যার। আমাদের দেশে এখন আসলে ক্যান্সারের রোগী অনেক বেশি এবং রোগীরা সঠিক চিকিৎসা পেতে আসলে এখন অনেক দেরি হয়, কারণ ক্যান্সার হসপিটাল গুলো আসলে আমাদের সেন্টার কেন্দ্রিক এবং ঢাকা কেন্দ্রিক। বিভাগীয় শহরগুলোতে বা সরকারি মেডিকেল কলেজগুলোতে ক্যান্সার ইউনিট থাকা সত্ত্বেও স্বয়ং সম্পূর্ণ নয় এবং সম্পূর্ণ চিকিৎসা এক জায়গায় সম্পূর্ণ না করার কারণে রোগীরা আসলে বিভিন্ন দিকে ছোটাছুটি করে। এবং দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি রেডিওথেরাপি সেন্টার যেগুলো খুবই আমি একটু ডিস্টার্ব করছি। আমাদের পার্টিসিপেন্টদের জ্ঞাতার্থে বলছি, আমাদের মাঝে আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে ইউএস নিউজ অনলাইন এডিটর আছেন আর সাকাওয়াত সেলিম ভাই, উনি কিন্তু ওনার মাধ্যমে সারা বিশ্বে ইউটিউব মেসেঞ্জার এভরিথিং মধ্যে অলরেডি দেখতেছে সবাই। না এই রেকর্ডিং করে আমাদের আবার পরেও দিবেন, আমরা সবাইকে দিতে পারবো। উনি সবসময় সারা বিশ্বে সবাই দেখে একই টাইমে। হ্যাঁ তাই না সেলিম ভাই? ঠিক আছে, উনি ওনার মাধ্যমে আমরা সারা বিশ্বে আমাদের বক্তব্য ছড়াই দিচ্ছে। থ্যাংক ইউ। আজকের আমাদের এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের কি নোট স্পিকার প্রফেসর রওশনারা বেগম ম্যাডাম, প্রফেসর অফ রেডিয়েশন অনকোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, মহাখালী, ঢাকা। আমি ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর রওশনারা বেগম ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস, এখন শুনতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, respected উপস্থিত the chairperson of the session and the respected professors and distinguished guests, Assalamu alaikum. This is Professor Roshanara Begum, Radiation Oncology Department, National Institute of Cancer Research and Hospital. Today, the 4th February, Cancer Awareness Day, and our theme is cancer is the leading cause of mortality globally, estimated 18.1 million new cases and about 10 million deaths in every year. The burden of cancer is increasing due to population growth and aging. Cancer Day raise awareness, encourage its prevention, detection, and treatment. And we know 1/3 of familial cancer can be prevented, and cancer does have some warning issue, and talking about cancer help everyone to heal. Understanding cancer, cancer is medically called malignant neoplasm. It is a complex disease characterized by uncontrolled growth of abnormal cell without any differentiation that invade, destroy the surrounding tissue. Cancer generally spread through lymphatic system and bloodstream, and cancer develop when body's normal control mechanism stop working, and old cells do not die, and instead they grow out of control and forming a new abnormal cell.
prevalence about the most prevalent cancers, breast and lung cancer worldwide, this pose 12.5 and 12.2% of total number of new cases diagnosed. And colorectal cancer is the third most common cancer, and it caused about 10.7% of all new cases. As per Globecam 2020, the age standard incidence of rate of cancer in Bangladesh is calculated about 106.2 per square mile, and then this cancer death is about 1 lakh. And cervical cancer is the fourth most common cancer globally among the women. This is the origin of cancer. This is genetic material. This DNA called DNA. It causes cell damage and change. Normal cell grow and divide, division change. Then mutation occur, and cell do not die when required, and new cell form when not needed. And this extra cell form mass of tissue, this is called tumor. Possible symptoms are acute fatigue, extreme tiredness that does not get better with rest, weight loss or gain without any known cause, in eating problem such as feeling hungry, not feeling hungry, trouble in swallowing and belly pain, swelling or lump anywhere in the body, thickening or lump in the breast and other part of the body, pain, especially new or with not known case that does not go away and get worsen. Skin change such as lump that bleeds or turns scaly, cough or hoarseness that does not go away, unusual bleeding or bruising of unknown region, change in the bowel habit such as constipation or diarrhea that does not go away, or change in stool color, and bladder change such as pain and during when passing urine or blood in urine, and fever, night sweat, headache, vision change, and hearing problem. Properties of cancer cell are uncontrolled proliferation ability, and extracellular growth factor not required, overgrowth, and ability to invade the new site, that is called metastasis. Nucleus become irregular, abundant, and there is increase in the number of lysosome, reduction in the mitochondrial system, more melanin debris in the cytoplasm. And cancer cell resist induction of cell death, which promotes development of tumor. The main cause of mutation or change of DNA in our body cell, and genetic mutation can be inherited. They also can occur after birth as a result of environmental forces. External causes called carcinogen that include physical carcinogen like radiation, ultraviolet light, chemical carcinogen like cigarette smoke, asbestos, alcohol, air pollution, and contaminated food and drinking water. Biological carcinogen like virus, bacteria, and parasites. And according 3% of cancer death may caused by tobacco, alcohol, and high body mass index, and low fruit and vegetable consumption, and not getting enough physical activity. Can I hear? जी मैम, क्लियर मैम. Physical irritants, tobacco, betel night, sunlight. And chemical agents, caffeine, nicotine, artificial sweetener, animal-rich protein diet. And radiation, this X-ray, ultraviolet ray. Biological agent, virus, parasites, and hormones. What are the type of cancer? The cancer can arise in any part of the body, and we categorize into carcinoma, sarcoma, and leukemia. They each have distinct characteristic and treatment approach.
Then carcinoma is a type mainly derived from epithelial cell. They include body cancer, cervical, breast cancer, skin cancer, brain cancer, lung cancer, stomach cancer, etc. And 80% of all tumor are carcinoma. Cancerous growth of melanocyte is called melanoma, and cancer of the gland called adenocarcinoma. Sarcoma, this cancer located in the connective tissue, muscle tissue, and derived from mesoderm, and they include the cancer of bone, cartilage, tendon, adipose tissue, lymphoid tissue, and muscle tissue. Cancer of bone is osteoma, cancer of adipose tissue, lipoma, and this lymphoid tissue, lymphoma, skin lymphoma, an example of human lymphoma. And leukemia, characterized by abnormal increase in the white blood cell corpuscle count due to increased formation in the bone marrow, and leukemia commonly called blood cancer. Lymphoma and myeloma are cancer of the immune system. Now, detection, how we can detect and diagnose. It depends upon histological feature of malignant structure, bone marrow biopsy or abnormal count of blood in the diagnosed leukemia, biopsy of the tissue direct or through endoscopy, pap test, and used for detecting cancer of cervix and other part of the genital tract. Techniques such as radiography, some CT scan, MRI, PET scan, mammogram, etc., and monoclonal antibodies coupled to the radioisotope can detect cancer specific antigen. Diagnostic innovation are cutting of edge technologies such as liquid biopsy and genomic profiling are re-evaluation cancer diagnosis. This approach is available early detection, provide valuable insight of the genetic alteration driving the cancer progression. Now, the most common cancer worldwide, breast cancer. Breast cancer is called, it takes place with the mutation change in the cell and which regulates cell growth. This mutation leads the cells to divide, multiply uncontrolled way. And breast cancer develop in the breast tissue cell, typically cancer form either in the lobule or duct of the breast. Common sign symptom are breast lump tissue, breast pain, redness, discolored, swelling all part of the breast, nipple discharge, bloody discharge from nipple, peeling of scaling of skin of the nipple, and sudden unexplained change in the shape of the breast, inverted nipple, change in the appearance of the skin of breast, and there's a lump or swelling in the underarm. And lung cancer that starts in the lung and can spread other part of the body. The symptom look like outlook and treatment depends on stage and how it is spread. Early symptom of lung cancer can subtle, but the sooner it diagnosed and better treatment option and possible outcome possible. And this doctor primarily treat lung cancer with surgery, chemotherapy and radiotherapy according to stage of the disease. And they have early sign can detect the lung cancer by patient himself or herself. This hoarseness cough, coughing of blood, chest pain. It hoarse when breathe deeply, laugh or cough. Hoarseness, wheezing, weakness and fatigue, loss of appetite, weight loss, and recurrent respiratory infection like pneumonia, bronchitis. And latest stage are lump in the neck or collarbone, bone pain, and the ribs, back, hip, headache, dizziness, balance issue, numbness in the legs or arm, yellow coloration of skin and eye, lack of perspiration of one side of face, and swelling of face and upper part of the body. Any cancer treatment depends on the stage and how it is spread to the other part of the body. And these treatment opportunities are surgery, radiation, and chemotherapy, and other. Surgery involves the removal of the entire cancerous tissue.
Non-hematological cancer can be cured entirely, removed by surgery if the cancer has already not spread to the other part of the body. Then surgery, breast cancer, and prostate cancer in early stage, and lung cancer by lobectomy in early stage. Radiation therapy involves the exposure of the cancerous part of the body to X-ray, which destroy the growing cell without harming the surrounding tissue if appropriate technique applied. Radon, cobalt, and iodine are radioisotopes that generally used in radiotherapy. Immunotherapy involves the natural anti-cancer immunological defense mechanism. Monoclonal antibody used to in various ways. Radioimmunotherapy for treatment of cancer. These therapies can be used either singly or in suitable combination. Efforts are being made to develop cancer vaccine. Chemotherapy, it involves the administration of certain anti-cancer drug. This drug check the cell division by inhibiting DNA synthesis. This drug may be more toxic to the tissue cell than normal tissue cells, and this chemotherapeutic agent kills the cancer cell. Most of the cancer treatment treated by combination of surgery, radiotherapy, and chemotherapy. And these patients are given substance called biological response modifier like interferon, which inactivates the which activates the immune system and help to destroying the tumor cell. Targeted therapy, it refers to a medication that targets a specific pathway in the growth and development of tumor, and this target themselves typically various molecules in the body known to play a role in cancer formation. Immunotherapy, it does not interfere with the growth and binding to target, but it triggers immune signal. Antigen on the cell surface are captured by antibody, that is a specific antibody, which lead to anti-tumor immune reaction. These antibody are monoclonal. When there is a radioisotope attached to this drug, it is called radioimmunotherapy. Stem cell transplant. This treatment repairs the diseased bone marrow with healthy stem cell. Stem cell has undifferentiated cells that have variety of function, and these transplants allow doctor to use higher dose of chemotherapy to treat cancer. A stem cell transplant is commonly applied to treat the leukemia. Hormone therapy is administered by hormone, is steroid, and endocrine system is manipulated, and particular hormonal activity is inhibited due to which certain cancer causes ceases the growing or they die, and this used in breast cancer, prostate cancer, endometrial cancer. Other the photodynamic therapy, it also used some skin cancer. This photodynamic therapy is a treatment of cancer that use light activation, activated drug to kill cancer cell. It usually done in two or more sessions. First session to apply light activation of the drug to the skin, and this second session to exposure of the cancer to a special light. This light make the drug to work better and kill more cancer cell. When the light sensitive drug or photosynthesizer is exposed to light, it produces a chemical reaction that kill the cancer cell. And CAR T-cell therapy, a treatment that makes immune system that hunt down and kill cancer, was recently declared a success in the leukemia patient. The treatment called CAR T-cell therapy involved in removing and genetically altering immune cells called T-cell from the cancer patient. Altered the cell then produce the protein. Altered cell then produce a protein called chimeric antigen receptor, and this recognize and destroy cancer cell. And now worldwide 2 patients are with remission for 12 years in treating with CAR cell therapy.
Well, cancer prevention, in short, the avoiding the tobacco and second passive smoking, that is second-hand smoke, limiting intake of processed meal, eating diet that focus mainly on plant-based food and lean protein and healthy fat, such as Mediterranean diet, avoid alcohol, maintain a moderate body weight, doing regular moderate physical activity, at least 150 minutes per week, staying protected from sun by avoiding direct sun exposure, and wearing broad spectrum sunscreen, hat, sunglasses, and get vaccinated against viral infection that lead to cancer, hepatitis B, and HPV. Now, our slogan is close the gap in cancer care. And 4th February, because every cancer patient deserves care with their own accessibility and affordability in any cost. And this cancer load we can have earlier, because cancer is the second leading cause of death worldwide, and together we can change it. And in cancer treatment, only the financial cause is not only cause. It is also, there are many factors to recognize the cause the gap in the care, and we have duty to close the care gap. And 3-year campaign for impact. The Worldwide Cancer Day is more than a day in the calendar, and that's why our campaign is to build, inspire change, and mobilize action long after the day itself. A multi-year campaign means more exposure and engagement, more opportunities to build global awareness, ultimately more impact. The first year of Close the Cancer Care Gap campaign is all about understanding, recognizing the inequalities in the cancer care around the globe, and it's about having an open mind, challenging assumption, looking at the hard parts. And inequality in the cancer care costs lives. Gap in the cancer care is not only gap is not only financial. It also include income, education, location, mindset, discrimination based on ethnicity, gender, sexual orientation, age, disability, lifestyle are just a few of factors that negatively affects cancer care. The gap affects everyone, including you and your loved one, and this barrier is not set in stone. They can be changed, and we humans can change it. And 2014, the last year of this campaign, and this year to reduce the stigma, to listen to the perspectives of the people living with cancer and their communities, and let those lived experience guide our thought and action. And this year is for take the action taking year. As our campaign continue, join the like mindset people, because they know that we are stronger when we are united. We'll celebrate real world progress in its many form and allow that momentum to fuel our fight and fairness. And our action can be take countless forms, that motivating the neighbor to provide transport to the cancer treatment, and fellow resident ensuring their healthy, affordable food option that can be offered from one place of the society, the school, mosques, etc. And we mobilize our friends, family, co-worker, community, and we together can achieve anything. And last year of our campaign is about bringing attention to a higher level. Literally, we are raise our voice to engage our leaders. Now that we have knowledge and united community by our side, and we are ready to shake the change, and we are expecting more from our leader.
Together, we'll make sure our leaders to know that we demand to prioritizing cancer treatment and to create innovative strategies designed to combat inequality and investing our resource to activate a just a cancer-free world. And this all about today's my speech. Thank you all for patient hearing. Thank you, ma'am, for your elaborative and very informative speech. অনেক সুন্দর করে শিকলে আমাদের সকলকে বুঝিয়ে বলার জন্য আমরা আশা করি সকলে উপকৃত হব। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি ম্যাম। আমাদের দেশে এখন ক্যান্সার রোগীদের সংখ্যা আসলে অনেক বেশি এবং রোগীরা সঠিক চিকিৎসা পেতে অনেক দেরি হচ্ছে, কারণ ক্যান্সার হসপিটাল গুলো সেন্টার কেন্দ্রিক অথবা ঢাকা কেন্দ্রিক আমরা বলতে পারি, এবং বিভাগীয় শহরে অথবা সরকারি মেডিকেল কলেজে ক্যান্সার ইউনিট যেগুলো আছে সেগুলো স্বয়ংসম্পূর্ণ নয়। এবং দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি রেডিওথেরাপি সেন্টার যা আছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, এবং এর মধ্যে বেসরকারি ভাবে যত মেশিন আছে তার সব মেশিন আবার সমানভাবে ও সচল নয়। এবং আশা করি এই সমস্যাগুলো খুব সমাধান হবে, এই জিনিস দ্রুত ক্যান্সার চিকিৎসা পাবে এবং বিদেশ বুঝতে হবে। কিন্তু ড্রয়ার থাকবে, ড্রয়ার এটার মতো এটা এই যে এরকম দুইটা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার কাইন্ডলি আনমিউট করবেন, মিউট হয়ে আছে। মোট ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে 60% পুরুষ, এবং বর্তমান পৃথিবীতে প্রতি বছর 82 লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে থাকে। এর মধ্যে 40 লাখ ঘটে শুধু অকাল মৃত্যু, যা 30 থেকে 69-70 বছরের মধ্যে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আমাদের বিশ্বে প্রতি 8 মিনিট 8 জন নারীর একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এবং ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যান্সার শীর্ষে। এবং প্রতি বছর বাংলাদেশে প্রায় 20,000 নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, মৃত্যু হচ্ছে প্রায় 50%। স্তন ক্যান্সারের পরপরই আমাদের হুমকির মুখে রয়েছে জরায়ু মুখের ক্যান্সার অবস্থান। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 6 লাখ নারী এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে অর্ধেকেরও বেশি। এবং আমাদের দেশে প্রতি বছর মারা যাচ্ছে 10,000-এরও বেশি নারী। বিশ্বের অনেক দেশে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে নারীদের মৃত্যু হচ্ছে সবচেয়ে বেশি। ক্যান্সার নিয়ন্ত্রণে কিছু কাজ সম্মিলিতভাবে আমরা সফল করতে পারি, আবার ব্যক্তিগতভাবে প্রত্যেকেই পারি ক্যান্সারের বোঝা লাঘবে ভূমিকা রাখতে। ব্যক্তি, পরিবার ও সমাজের উপর ক্যান্সারের ক্ষতিকর প্রভাব লাঘবে সবারই সুযোগ আছে ব্যবস্থা নেওয়ার জন্য। আজকের আমাদের এই অনুষ্ঠানে এ পর্যায়ে আমি আমাদের কিনোট স্পিকার হিসেবে একজন প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার স্যার, ফর্মার হেড ডিপার্টমেন্ট অফ ক্যান্সার এপিডেমিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, মহাখালী, ঢাকা। আমি প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো বাকি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ শোনা যাচ্ছে। বাকি ভাই সরি, আমার তো পরশুদিন উদ্বোধন, তো এই মুহূর্তে আমি অটোবির ফার্নিচারের দোকানে আছি। বলেন, অসুবিধা নেই। আমারে বললে আমি আমার যদি কিছু বলতে বলে আমি তাহলে বলে ফেলবো। যদি এখন আমি আপনাকে দিচ্ছি, আপনি ব্যস্ত বলে আপনি জি এখনই বলতে বলছে। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি ওকে ওকে স্যার প্লিজ। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের প্রিয় সহকর্মী, সিনিয়র সহকর্মী, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক
এবং ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশনের উনি চেয়ারম্যান। উনি সব এই ধরনের আয়োজন মাঝামাঝি করেন সচেতনতা বাড়ানোর জন্য, বিভিন্ন দিবস উপলক্ষে বা এমনিতেও নিয়মিত। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি এই ফাঁকে এইটাও জানাচ্ছি যে আমি যখন কাজ করেছি, আগে সহকর্মী হিসাবে ছিলাম, পরে উনি পরিচালক হিসাবেও ছিলেন। আমি যখন এই ক্যান্সার সচেতনতা নিয়ে যখন আমি কাজ করতাম এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে যখন আমাদেরকে দাওয়াত করতো, যাইতাম, মানে উনি সাংঘাতিক ভাবে আমাকে উৎসাহ দিতেন। এবং আমার মনে আছে মর্নিং সেশনে বলতেন যে যারা এরকম হাবিবুল্লাহর এই প্রোগ্রামের সাথে যায় আমি সবাইকে কংগ্রেচুলেশন জানাই। তো আমি এই জন্য ওনার কাছে এই ফাঁকে একটু কৃতজ্ঞতা জানাই। প্রথমত আজকে বিশ্ব ক্যান্সার দিবস, এবং আমরা যেহেতু গত 2 বছরের মতো এই বছরও আমাদের প্রতিপাদ্যটা হলো ক্লোজ দি কেয়ার গ্যাপ, মানে ক্যান্সার সেবায় যে ঘাটতি বলি, বৈষম্য বলি, সেটা পূরণ করার চেষ্টা। এটা গ্লোবালি এটা সবাই মিলে এই কাজটা করার জন্য এই 3 বছর পর 3 বছর এই ইউএসসিসি এই থিমটা রেখেছে, প্রতিপাদ্য। তো আমি শুধু এই মানে ডিসপ্যারিটি বা গ্যাপটা সম্পর্কেই কয়েকটা মিনিট একটু আমি বলবো। কারণ আমাদের এই যে গ্যাপটা কয়েক রকম, যেমন আমাদের গ্যাপের সাথে সাথে যদি আমি একটু ডিসপ্যারিট বৈষম্য বলি, প্রথমত একটা হলো জিওগ্রাফিক্যাল, মানে আমরা আমাদের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটা এখন পর্যন্ত রাজধানী বা বড় বড় শহর কেন্দ্রিক, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন সেই সুবিধাগুলো পাচ্ছেন না। এটা একটা ভৌগোলিক একটা মানে গ্যাপ। পাশাপাশি সোশিও ইকোনমিক একটা বিরাট গ্যাপ, কারণ আমাদের যেটুকু চিকিৎসা ব্যবস্থা উন্নত, আমাদের ব্যবস্থার মধ্যে আধুনিক কিছু হাসপাতাল হয়েছে, কর্পোরেট লেভেলের অনেক হাসপাতাল হয়েছে, সেখানে কিন্তু আমাদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন যাদের সামর্থ্য আছে, যারা হয়তো দেশের বাইরে যেতেন তারা হয়তো এখানে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, যদি 90% বলি আমি, তাদের কিন্তু এখানে প্রবেশাধিকার নাই। কারণ এই জন্য যে ওই খরচ মেটানো তাদের পক্ষে সম্ভব হয় না। তার মানে আমাদের যে গ্যাপটা বা বৈষম্য যেটুকু আছে সেটা কিন্তু একদিকে ভৌগোলিক, এই চিকিৎসা নেওয়ার জন্য পুটলি সহ 2-3 জন সঙ্গে নিয়ে ক্যান্সার ইনস্টিটিউটের, বিশেষ করে আমাদের প্রফেসর বাকি ভাই আমাদের জানেন যে হাসপাতালে আমরা মাঝে মাঝে সকালবেলা দেখতাম যে মানে ফ্লোরের মধ্যে শত শত মানুষ শুয়ে আছে দূর দূরান্ত থেকে আসছে। তো ভৌগোলিকের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা, কারণ আমরা আগে থেকে জানতাম যে শুধু ক্যান্সার না, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা চিকিৎসা খরচের প্রায় 70% মতো ব্যয় করতে হয় রুগীর পকেট থেকে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটাকে আমরা বলি। এবং বাকিটা এখন ইদানিং একটা গবেষণায় সেদিন দেখলাম, গবেষণা ঠিক বলবো না, একটা জরিপে দেখলাম যে এই হারটা আরো বাড়ছে, মানে মানুষের পকেট থেকে আরো বেশি পরিমাণ টাকা খরচ করতে হয়। তো সরকার কিন্তু ক্যান্সারের ব্যাপারে কৃপণ না, আমি বলবো উদার। কারণ আমি দেখেছি, এটা কোনো বিশেষ সরকারের কথা বলছি না, আমি বলছি যে আমি যদি ধারাবাহিক ভাবে বলি যে ক্যান্সারের বেলায় সরকারের টাকা পয়সা বরাদ্দ করতে কোনো কৃপণতা আমি দেখি না। যদি আমরা সঠিকভাবে পরিকল্পনাটা দিতে পারি তাহলে কিন্তু অনেক বড় বড় বাজেট, যেমন 8টা বিভাগীয় শহরে 2300 কোটি টাকার প্রজেক্ট সরকার অলরেডি এখানে পাস করে দিচ্ছে। তার মানে সমস্যা যেটুকু সেটা আমরা যারা এই পরিকল্পনার সাথে জড়িত, সেটা চিকিৎসক হই বা আমাদের স্বাস্থ্য প্রশাসন বলি, সেটা স্বাস্থ্য অধিদপ্তর বলি, মন্ত্রণালয় বলি, মানে কোথায় যেন একটা সমন্বয়ের অভাব আছে, যে আমরা সঠিক পরিকল্পনা দিতে পারছি না বলে আমরা হয়তো, যেমন আমরা হয়তো এই মানে সেটা চিকিৎসার ঘাটতি বলি, আমাদের রোগ নির্ণয়ের ঘাটতি বলি, একটা ক্যান্সার স্ক্রিনিং এর একটা ন্যাশনাল প্রোগ্রাম নাই। বিএসএমএম একটা প্রোগ্রাম হাতে নিয়েছিল জরায়ু মুখের উপর, পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার, সেটাই চলছে সরকারি বিভিন্ন হাসপাতালে। কিন্তু জাতীয়ভাবে যে একটা প্রণয়ন করা, মানে যারা স্টেক হোল্ডার সবার সাথে আলাপ করে কোন কোন ক্যান্সার, যেমন WHO বলছে যে ব্রেস্ট সার্ভিক্সের সাথে ওরাল ক্যান্সারটা গণহারে করা সম্ভব, স্ক্রিনিং ফিজিবল। ইভেন লো রিসোর্স কান্ট্রিতে, আমরা তো লো রিসোর্স থেকে একটু আগে গেছি, সেখানে আমরা কেন এটা করতে পারছি না? কেন একই প্রজেক্টকে আমরা বারবার শুধু বাড়াচ্ছি টাইম বাড়াচ্ছি? কেন এখানে ওরাল ক্যান্সার যুক্ত হচ্ছে না? কেন শুধু নারীদের জন্য থাকবে? কেন আমাদের পুরুষদের অন্যতম প্রধান ক্যান্সার ওরাল ক্যান্সার স্ক্রিনিং হবে না? এবং এটা সবচাইতে সহজ স্ক্রিনিং, ব্রেস্ট ক্যান্সারের চাইতে, জরায়ু মুখের ক্যান্সারের চাইতে অনেক সহজে করা সম্ভব ওরাল ক্যান্সার স্ক্রিনিং। এটাকে আমি উদাহরণ হিসেবে বললাম যে একটা ছাতার নিচে যদি সব থাকতো, যেটা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল আছে, যেটা অকার্যকর এখন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটার সভাপতি, কিন্তু সেটাকে আমরা কার্যকরী করছি না।
ওইটা যদি কার্যকরী হইতো, সেখানে শুধু আমলারা থাকতো না, সেখানে আমাদের বিশেষজ্ঞরা থাকতো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকতো, তাহলে কি হইতো, যে কোনো প্রজেক্ট সরকারের যে কোনো দপ্তর থেকে পাশ করতে গেলে এইখানে আলোচনা হইতো, সবাই মিলে একটা সিদ্ধান্ত দিতে পারতো, নৈতিক অনুমোদন দিত, তারপরে সেটা সেটা মানে পাশ হইতো। দেখ, আমি আজকে আগেই বলেছিলাম যে আমি খুব মানে যেহেতু দেরিতে জয়েন করেছি, বেশিক্ষণ সময় নিব না আপনাদের, কিন্তু আমি মনে করি যে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে এবং সবাই মিলে কাজ করার পরিবেশটা তৈরি করে দিতে হবে যারা নীতি নির্ধারক। আজকে বাকি ভাইয়ের যে গোপালগঞ্জে যেখানে আমি গেছিলাম, হ্যাঁ, যেখানে পাইক কান্দি না গ্রামের নামটা ভুলে গেছি, সেই জায়গায় একটা প্রতিষ্ঠান করতে, এরকম বাংলাদেশে ঢাকার বাইরে অনেক সংগঠন তারা কাজ করে। আমি নিজে জানি, আমার সাথে 47টা সংগঠন ব্রেস্ট ক্যান্সার ফোরামে আছে, এটা ঢাকার বাইরের অনেক সংগঠন আছে, কিন্তু আমরা তো তাদেরকে কাজে লাগাচ্ছি না। তারা তাদের টাকা দিয়ে, তাদের শ্রম দিয়ে তারা কাজ করছে আলাদাভাবে। সরকারের যেখানে স্ক্রিনিং বলি, রেজিস্টার, যেখানেই আমাদের কাজ করার কথা, সরকার তো তাদেরকে কার্যকর পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তাদের স্বীকৃতি দিয়ে, টাকা দিতে হবে না, স্বীকৃতিটা দেন যে তারা আমাদের পার্টনার। আমরা তো কখনোই সেগুলোতে ডাকি না, আমরা মাঝে মাঝে একটু মিটিং ডাকি, কিন্তু সত্যিকারের প্রতি প্রোগ্রামে যারা যে জেলায়, উপজেলায়, ঢাকায় যারা ভালো কাজ করতেছে, ক্যান্সার সোসাইটি বলেন, ফাউন্ডেশন বলেন, বিভিন্ন পেশাজীবী আমাদের যে প্রফেশনাল বডিগুলো বলেন, বা গ্রামে গঞ্জে যারা কাজ করছে, তাদেরকে আমরা তাদেরকে কাজে লাগাচ্ছি না। যাক, এই কথাগুলো বললাম, আমরা আরো সামনে আগাইতে চাই। সরকার বিভাগীয় পর্যায়ে হাসপাতাল করবে, কিন্তু সেখানে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন থাকতে হবে ওই হাসপাতালের সাথে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে একটা ব্রিজ তৈরি করার জন্য। তারা এই প্রোগ্রাম গুলার কথা বলবে যে আপনি আসেন, আপনার জন্য এই হাসপাতালে এই সুবিধাটা আছে, এই জিনিসগুলো দরকার। তো আমি হয়তো অনেক মানে একটু পলিসি লেভেলে অনেকগুলো শক্ত শক্ত কথা বললাম, কিন্তু সেটা বলার উদ্দেশ্য হলো দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে বলি যে আমরা একটা কার্যকর পার্টনারশিপ দরকার, সরকারিতে যারা আছে, বেসরকারিতে যারা আছে, সবাইকে নিয়ে কাজ করার জন্য। তো আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষ করে আমার মানে অত্যন্ত প্রিয় সহকর্মী, সিনিয়র সহকর্মী বাকি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাকে শুনলেন এতক্ষণ মনোযোগ দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার ফর ইউর ইনফরমেটিভ স্পিচ। অনেক দিক নির্দেশনামূলক আমাদের বাস্তবধর্মী তথ্য দিয়েছেন স্যার। আশা করি আপনাদের হাত ধরেই বাংলাদেশের চিকিৎসা সেবা অনেক এগিয়ে যাবে। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের লাউঞ্জ স্পিকার হিসেবে উপস্থিত আছেন ডাক্তার বিজয় রয়, সিনিয়র মেডিকেল অফিসার, প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। আমি ডাক্তার বিজয় রায়কে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আমি ডক্টর বিজয় রায়, সিনিয়র মেডিকেল অফিসার অফ প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাতেমা রহমান ফাউন্ডেশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল। So Bangladesh is a densely populated country having population over 16 crore as per 2023 census report. Among them, almost 3 crore live in rural areas. As per Globocon report of 2022, the age standardized incidence rate of cancer in Bangladesh is over 1,67,000 and the cancer rate is over 1 lakh in a year. Among them, esophageal cancer, lip cancer, gum cancer, and lung cancer is the most common in our country. Majority of the cases are male with history of prolonged tobacco smoking. Other cause is air pollution in urban areas and occupational hazards. On the other hand, in case of female patients, cervix cancer as well as breast cancer are the most leading cause of death in our country and worldwide. To fight these rising cancer cases, awareness is the key point. Some preventive measures should be taken to limit the death toll, such as awareness on personal hygiene, encouraging rural women for yearly Bhaya test. After the age of 38, yearly mammography test should be done to assess breast cancer. Proper nutrition or balanced diet, weight management, regular exercise, taking antioxidant supplements, giving human papilloma virus vaccine, limit the buying and selling of tobacco products.
With this small step, we may not eradicate cancer, but we can lower the death in cancer cases. Thank you, everyone. Thank you, Dr. Vijay Rai, for your updated information about World Cancer Day. ক্যান্সার অনেক সময় নিঃশব্দে হানা দিতে পারে আপনার সুখের জগতে। ক্যান্সার সচেতন না হলে, স্বাস্থ্য সচেতন না হলে হয়তো ঘুণাক্ষরেও টের পাবেন না কিভাবে দুঃস্বপ্নের দিকে জীবন আপনার গড়াচ্ছে। ভাগ্যবান হলে অনেক সময় সাধারণ রোগ পরীক্ষা করতে গিয়ে হয়তো রোগীরা টের পেয়ে যান যে তাদের শরীরে নিঃশব্দে ঢুকে পড়েছে ঘাতক ক্যান্সার। এরপর শুরু হয় যুদ্ধ, শুধুমাত্র জীবন বাঁচানোর যুদ্ধ। রেডিওথেরাপি, কেমোথেরাপি, দেশে বিদেশে অনকোলজিস্ট ব্যাপক টাকা পয়সা খরচ করে অবশেষে একদিন জেগে ওঠেন একজন ক্যান্সার সার্ভাইভার, অকুতোভয় যোদ্ধা হিসেবে। এসবই প্রাথমিকভাবে শরীরে দানা বেঁধে থাকা ক্যান্সারের একটি গল্প। একটু সচেতন হলেই এসব ক্যান্সারকেও আমরা কিন্তু পরাজিত করতে পারি। সামাজিকভাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এ ব্যাপারে। আমাদের আজকের অনুষ্ঠানে সময়ের ব্যস্ততায় অনেক আমাদের গেস্টরা উপস্থিত হতে পারেননি, এজন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের আজকের অনুষ্ঠানে এখন কথা বলবেন স্যার আলিউল্লাহ স্যার, আমার ওই দেবনারায়ণ স্যার আইছে। নমস্কার, আই এম সরি আমি লেট, আমি একটু একটা কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, গুড ইভিনিং। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব বিজি প্র্যাকটিশনার তো, সমস্যা সরি। হ্যাঁ, ইজ ফ্রম ইন্ডিয়া। Now I am like to invite Chief Radiation Oncologist, Amrita Institute of Medical Science, Kerala, India. Dr. Devnarak Dutta. নমস্কার। এই যে আজকে আমরা যে এই যে আলোচনা হচ্ছে না, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, তাতে কিন্তু বাংলাদেশের বিশাল রোল আছে। কেন এখন আমি দেখছি যে বাংলাদেশে ঢাকাতে কিন্তু অনেকগুলো সেন্টার হচ্ছে, বা চিটাগংয়েও কিন্তু অনেকগুলো সেন্টার হচ্ছে, কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে হয়তো ডক্টর বাকি, প্রফেসর বাকি আপনার সঙ্গে এগ্রি করবেন বা বাকিরা এগ্রি করবেন যে আরো ছোট ছোট জায়গায়, যশোর, সিলেট, তারপরে খুলনা, এখানেও কিন্তু হাই এন্ড একটা অঙ্কোলজি ফ্যাসিলিটি কিন্তু খুব দরকার আছে। যেমন ইন্ডিয়াতেও পুরো অঙ্কোলজি ফ্যাসিলিটিটা সেটা কিন্তু ফোকাসড আছে কলকাতায়। তো কলকাতা থেকে একটু দূরে, 100 কিলোমিটার দূরে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কিন্তু সোশিও ইকোনমিক কোনো তফাৎ নেই, মোটামুটি সবই এক। তো সেখানেও কিন্তু আমরা সেই একই জিনিস ফেস করি, যে এখানে এই যে হাই এন্ড রেডিয়েশন বা হাই এন্ড ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, যেটা একটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার, সেটা কিন্তু শুধু শহর, বড় বড় শহরগুলোতেই মধ্যে কিন্তু আবদ্ধ। ছোট শহর বা টু টায়ার সিটি যেখানে অনেক লোক থাকে এখন, তাদেরও কিন্তু এই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একদম মডার্ন ট্রিটমেন্ট দরকার। তাদের কিন্তু এখনো অনেক জায়গায় ট্রাভেল করতে হয়। তো আমার মনে হয় প্রফেসর বাকিও বোধহয় একই নিয়ে করছেন, ওনার ফরিদপুর, ওনার নিজের জায়গায়, সেখানেও হয়তো এরকম 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 প্রচেষ্টা আছে যে এখানে এই ফেসিলিটিগুলো যেন আসে। তো আমি কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু একই জিনিস দেখি, যেটা আমি বাংলাদেশেও মনে হয় সে একই রকম প্রযোজ্য। তো আমি সাইবার নাইফ বলে একটা রেডিও সার্জারি সিস্টেমের উপর কাজ করি, যেটা অমৃতা ইনস্টিটিউটে কাজ করি। তো সাইবার নাইফটা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট খুব হাই এন্ড, মানে খুবই মডার্ন ট্রিটমেন্ট, আর তার ইন্ডিকেশনসটা খুব ছোট, কিন্তু ইন্ডিকেশন আছে, এবং অনেক ইন্ডিকেশন আছে। এখন যত দিন যাচ্ছে, যেহেতু ইন্ডিকেশনস গুলো অনেক বাড়ছে, অনেক রিফাইন্ড হচ্ছে, আমাদের নিজস্ব ডেটা এখন আছে এর মধ্যে, সেই জন্য কিন্তু এখন অ্যাক্সেস লেভেলটা কিন্তু অনেকটা বাড়ছে। তো আমি বাংলাদেশে, আমি জানি যে ওখানে এখনো সাইবার নাইফের ফ্যাসিলিটি সেরকম নেই, কিন্তু আমার মনে হয় এই যে ব্রিজ দ্য গ্যাপে, এটাও একটা অপশন, যে শুধু যে পুর পেশেন্টদের ট্রিটমেন্ট নয়, যাদের রেডিওলজির মতো খুব হাই এন্ড ট্রিটমেন্ট দরকার বা ইমিউনোথেরাপির মতো হাই এন্ড ট্রিটমেন্ট দরকার, এটাও যেন তাদের একটা অপরচুনিটির মধ্যে থাকে এবং অপশন গুলো থাকে পেশেন্টের কাছে, যে আমি একটা হাই এন্ড ট্রিটমেন্ট করবো, হাই ডোজ রেডিয়েশন দেবো, ফোকাসড কাইন্ড অফ রেডিয়েশন দেবো, বিশেষ করে ব্রেন মেটাস্টেসিসে বা বেনাইন টিউমারসে বা লিভার টিউমারসে, লাং মেটাস্টেসিস বা লাং টিউমারে। এখন যত ডেটা আসছে, এখানে কিন্তু রেডিও সার্জারির রোলটা কিন্তু অনেক
চলতো, এখন যখন কেমোথেরাপিতে প্রগ্রেশন হচ্ছে, অলিগো প্রগ্রেশন, সেখানে কিন্তু আমাদের রেডিও সার্জারির একটা হিউজ রোল আছে। বাংলাদেশেও আমার মনে হয় যে ব্রিজ দ্য গ্যাপের মধ্যে এই কথাটাও আসা উচিত যে ওখানেও কিন্তু আস্তে আস্তে এই ফ্যাসিলিটি, যে রেডিও সার্জারি ফ্যাসিলিটি, সেটা কিন্তু খুব প্রমিনেন্ট হওয়া উচিত, এবং লোকের কাছে এই অপশনের জন্য যেন ইন্ডিয়ায় আসতে না হয়, সেটা যেন বাংলাদেশে ট্রিটমেন্ট করা সম্ভব হয়। আমার প্রফেসর বাকি আমার সঙ্গে এগ্রি করবেন যে ইন ফিউচার এরকম হওয়া উচিত যে যা ট্রিটমেন্ট দরকার, যেটা যদি কেউ পেশেন্ট স্ট্যানফোর্ডে যায় বা এমএসকেসিসিতে যায়, যে ট্রিটমেন্ট হওয়ার কথা সেম ট্রিটমেন্ট যেন আমাদের বাংলাদেশে, ঢাকায়, চিটাগং, খুলনা, রাজশাহী, সব জায়গায় যেন একই রকম ট্রিটমেন্ট হয়। আমি আই এম শিওর যেভাবে বাংলাদেশ এগোচ্ছে খুব তাড়াতাড়ি আস্তে আস্তে কিন্তু, এবং ইনফ্যাক্ট বাংলাদেশের গ্রোথ রেট ইন্ডিয়ার থেকে অনেক বেশি। তো আমার একদম শিওর যে যে খুব তাড়াতাড়ি। এবং আর আমি তো লাস্ট ধরুন 10 বছর ধরে বাংলাদেশে রেগুলার যাচ্ছি এবং ওখানকার ফ্যাকাল্টির সঙ্গে আমি রেগুলার আলোচনা করছি। আমি দেখছি যে এখন যে নিউ জেনারেশন বাংলাদেশের যে অনকোলজিস্ট আছে তারা অনেক বেশি অ্যাওয়্যার, এবং তারা ইন্ডিয়ার সঙ্গে বা ইউরোপিয়ান সঙ্গে কিন্তু অলমোস্ট অ্যাট পার ইন টার্মস অফ নলেজ, ইন টার্মস অফ এক্সপোজার, ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স। সেজন্য কিন্তু আমার মনে হয় যে ইন নিয়ার ফিউচার বাংলাদেশেও এই হাই এন্ড ফ্যাসিলিটি গুলো খুব কমন হবে এবং সব জায়গায় এগুলো পাওয়া যাবে। ইমিউনোথেরাপিটা আমার মনে হয় ইমিউনোথেরাপিটাও সে এক, এই টার্গেটেড থেরাপিস বা যেমন পেট স্ক্যান, এটা খুব, বা ইমিউনো পেট স্ক্যান যেটা এখন মডার্ন, সেরকম এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আসতে শুরু করবে। এই যে ব্রিজ দ্য গ্যাপের মধ্যে যেমন ট্রিটমেন্ট, সেরকম ডায়াগনোসিস, ভালো হিস্টোপ্যাথোলজি, ভালো ইমিউনো স্ক্যান, ভালো এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, এবং গরিব মানুষ, বড়লোক মানুষ সবার ট্রিটমেন্ট, বাড়ির কাছে ট্রিটমেন্ট, এই সবগুলো মিলিয়ে কিন্তু ব্রিজ দ্য গ্যাপ হয়। মানে আমি যদি আমার মনে হয় যেরকম ভাবে সাধারণভাবে লোকেরা ভাবে যে ব্রিজ দ্য গ্যাপ মানে পেশেন্টের ট্রিটমেন্ট করা, কিন্তু একটা ঢাকার লোককেও, যে গুলশনে আছে তাকেও, সে যদি রেডিও সার্জারি লাগে, আমরা যদি তাকে রেডিও সার্জারি দিতে না পারি, সেটাও কিন্তু একটা ডেফিসিট ইন দ্য ব্রিজ দ্য গ্যাপ। সেই ডেফিসিটে কিন্তু কারেক্ট করা উচিত। কারণ এই নয় যে গুলশানের একটা লোক আছে, তাকে ইন্ডিয়াতে আসতে হবে ট্রিটমেন্টের জন্য, সেটা কিন্তু ডেফিনেটলি দেয়ার ইজ এ ল্যাক এন্ড দ্যাট নিড টু বি সর্টেড। তো একটা হচ্ছে যেন সবার কাছে মিনিমাম ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা আসে, বেসিক ডায়াগনোসিস, সিম্পল ট্রিটমেন্ট, অ্যাট দি সেম টাইম যারা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে চায়, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট করতে চায় এবং সেটাকে অ্যাফোর্ড করতে পারবে, তারা যেন সেই ট্রিটমেন্টটাও পায়। তো এই সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় ব্রিজ দ্য গ্যাপের ব্যাপারটা, জিনিসটা হবে, এবং আমার আরো হোলিস্টিক অ্যাপ্রোচ এটা দেখা উচিত। প্রফেসর বাকি আপনার এই ব্যাপারে আপনার কি মত? বাকিরাও সেরকম বলতে পারেন। আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, আমাদের একটা কোলাবোরেশন থাকলে আপনি খুব বিজি, তারপরে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। হ্যাঁ, এ ব্যাপারে যে আপনি কি সহমত যে আমাদের ব্রিজ দ্য গ্যাপ বলতে শুধু যে পুয়ারদের ট্রিটমেন্ট বা একটা স্ট্যান্ডার্ড কোবল ট্রিটমেন্ট বা লিনাক ট্রিটমেন্ট নয়, মডার্ন ট্রিটমেন্টটার ল্যাকও বা মডার্ন ডায়াগনোস্টিক ট্রিটমেন্ট ল্যাকও, সেটাও কিন্তু ব্রিজ দ্য গ্যাপের একটা মধ্যে পড়ে। আপনার কি মতামত? আপনি এগ্রি হতে করেন বাংলাদেশের সেটআপে? না, আমরা যেমন দেখেন, আমরা যে ক্যান্সার হাসপাতাল করেছি ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন, ঢাকা এবং গ্রামে তো চিকিৎসা হয় না। আমরা গ্রামে মোটামুটি এটাও একটা গ্যাপ কিন্তু এলাকা, তাই না? ঢাকায় যেটা হয় সেটা তো গোপালগঞ্জ, খুলনা হয় না। কিন্তু আমরা ওই গ্যাপটা পূরণের জন্য পেরিফেরিতে করেছি। আর্থিক দিক দিয়ে বিবেচনা করলে কিংবা লোকালিটি, এটাও একটা গ্যাপ কিন্তু, তাই না? একটা অর্থ আর একটা লোকালিটি। ঢাকায় যেটা হয় খুলনা সেটা হবে না তো, তাই না? আমরা ওইটা মোটামুটি মানে ওই গ্যাপটা পূরণ করার জন্য পেরিফেরিতে আমরা হসপিটাল করেছি। না, আপনি এমনি ভালো আছেন না? হ্যাঁ বৌদি, আপনার একশন বেড়াইতে আসে, কখন আসবেন বলেন? হ্যাঁ, আমি আসবো বাংলাদেশে আসবো আমি খুব তাড়াতাড়ি। আপনি তো একটু ফ্যাটি হয়ে গেছেন নাকি? আমি জানি আপনি খুব ব্যস্ত থাকেন।
অনেকদিন পর আপনাকে দেখলে ভালো লাগছে। কেরালা সিটি তো বলতে পারেন কোচি। হ্যাঁ, একদম একদম একদম। আপনারা সবাই আমাদের অমৃত ইনস্টিটিউটে না সব রকম আছে। এখানে আপনি কোবাল্টও পাবেন, এখানে এখন কোবাল্ট নেই, এখন লিনাক আছে, যেটা 14-15 বছর পুরনো। টোমোথেরাপি আছে, সাইবার নাইফ আছে, প্রোটন থেরাপি খুব তাড়াতাড়ি আসছে। ডায়াগনোসিসে আমাদের মলিকুলার ওটারও এখন কথাবার্তা চলছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখি আমরা পেশেন্ট পাঠাবো, আপনার কাছে পাঠাবো। একদম একদম একদম। থ্যাংক ইউ Dr. Nivram Datta sir, আপনি আছেন, অনেক খুশি for হয়েছি। delivering your updated and modern treatment protocol of cancer. Thank you, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে কোন বক্তব্য রাখবেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল বাতেন স্যার, প্রেসিডেন্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ ইউএসএ কমান্ড এন্ড প্রেসিডেন্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ ইউএসএ। প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল বাতেন স্যার। উনি কিন্তু আমাদের ভিজিটিং প্রফেসর ওবায়দুল্লাহ ফাউন্ডেশন। হ্যাঁ, প্রফেসর ডাক্তার আব্দুল বাতেন স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। প্রফেসর ওবায়দুল্লাহ বাকি ফাউন্ডেশন যে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে তার জন্য অত্যন্ত আনন্দিত, এবং সে সবসময় এরকম ভালো ভালো কাজ করে। প্রথমে আমি এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউএসএ, আমি এখানকার ফেলো। আমি অবশ্যই এই বছরে রিটায়ারমেন্টে যাচ্ছি। যাই হোক, আমার শুধু মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় না, আমি এখানকার সায়েন্টিস্ট। এবং আপনারা জানেন হয়তো নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি আছে, সেখানে আমি সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছি 1997-এ। আমার ছবি এবং নাম ওইখানে ওই স্ট্যাচু অফ লিবার্টির পাশে রাখা হয়েছে সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হিসাবে। যাই হোক, বাংলাদেশের স্বাস্থ্য সেবায় আছে আমাদের গরিব দেশ হিসাবে অনেক কিছু ত্রুটিপূর্ণ। তারপরও আমরা আমাদের যে জনশক্তি আছে তার দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। তো আমি প্রথমেই একটু বলে নেই যে আমি আমার পিএইচডি থিসিস করেছিলাম কেমিক্যাল কার্সিনোজেনেসিসের উপরে। এরপরে আমি আমার আরেকটা পিএইচডি করেছি ভাইরাল কার্সিনোজেনের উপরে। কেমিক্যাল কার্সিনোজেন করতে যেয়ে আমি দুটো জিনিস দেখেছি সেখানে। একটা হলো স্মোকিং যখন করা হয় তখন নাইট্রোসোইউরিয়া নামে একটা কেমিক্যাল তৈরি হয় যেটা কার্সিনোজেন। এটাই লাংয়ের ক্যান্সার করে, ওট সেল কার্সিনোমা, অন্যান্য বিভিন্ন ধরনের। তো বাংলাদেশে যদি এই স্মোকিংকে বন্ধ করা যায় বা কোনো রকমে যদি প্রতিরোধ করা যায়, তাইলে প্রিভেনশন করতে পারলে আমাদের দেশের অনেক ক্যান্সার প্রতিরোধ করা যায়, এটা আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস হয়তো আপনারা দেখেছেন, বাংলাদেশে বিদেশ থেকে অনেক ফল আসে, ফলের উপরে একটা আবরণ থাকে চকচক করে, আপেল, সাধারণত আপেলের উপরে এটা দেওয়া হয় ওইটাকে সতেজ রাখার জন্য। এটা ডাইব্রোমো ইথান দিয়ে করা হয় এই প্রলেপটা। এইটাও কার্সিনোজেন। আমি এখানে NIH এর রিসার্চ ইয়াতে দেখেছি যে এটা একটা কার্সিনোজেন, এটাতেও প্রচুর ক্যান্সার করে। তো বাংলাদেশের স্বল্প আয়ের দেশে মানুষের ক্যান্সার হলে বিরাট একটা সমস্যা দাঁড়ায়। আমি আশা করব সরকার এবং আপনাদের পারিপার্শ্বিক সবাই সহযোগিতায় ক্যান্সার প্রতিরোধ করাই সবচেয়ে উত্তম কাজ হবে, যা হলে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য রক্ষায় সুরক্ষা দিতে পারবেন। ওবায়দুল্লাহ বাকি ফেরদৌসি ফাউন্ডেশন যে কাজগুলো করে আসছে আমি দীর্ঘদিন দেখে তা লক্ষ্য করছি। ওবায়দুল্লাহ বাকি আমার ফ্রেন্ড এবং আমরা অনেক একসাথে লেখাপড়াও করেছি। তো তার যে উদ্যোগ সেটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি মনে করি গোপালগঞ্জের যে পাইকপাড়ায় ওবায়দুল্লাহ বাকি যে ক্যান্সার ফাউন্ডেশন করেছেন এটা সাধারণ মানুষের অনেক উপকারে আসবে, এবং বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হওয়া উচিত যে এরকম একটা প্রতিষ্ঠানকে উৎসাহিত করা, এবং এইভাবে যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে এরকম সংগঠন এবং হসপিটাল তৈরি হয় তাহলে সাধারণ মানুষের কাছে এই চিকিৎসা সেবা পৌঁছবে, স্পেশালি ক্যান্সারের। আমি আমেরিকা বিভিন্ন স্টেটে দেখেছি প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা হসপিটালে ক্যান্সারের চিকিৎসা আছে। প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা ধরেন 10-15 ওয়ার্ডের আলাদা একটা সেকশন থাকে যেখানে ক্যান্সারের চিকিৎসা হয়, এবং এখানে উন্নত মানের ক্যান্সার। আপনি নিউ ইয়র্কে যে চিকিৎসা পাবেন একেবারে ফ্রি, আলবানিতে বা অন্য কোনো জায়গাতেও সেই একই চিকিৎসা পাবেন। ওই যন্ত্রপাতি এবং জনবল ওইভাবেই শিক্ষিত করা হয়।
এখানে যখন ডাক্তারি পড়ার পরে যখন রেসিডেন্সি প্রোগ্রাম করা হয় 3 বছর থেকে 6 বছর পর্যন্ত এই ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এ সব ডাক্তারকে একই উপযোগী হিসাবে গড়ে তোলা হয়। বাংলাদেশেও যদি এরকম সিস্টেম করা যায় যে সব ডিস্ট্রিক্ট না হলে অন্তত বিভাগীয় শহরগুলোতে, হসপিটালগুলোতে ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা সেবা দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষের জন্য এটা খুবই উপকারে আসবে। আমি আশা করব বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন এবং তাদের দৃষ্টি এই দিকে আকর্ষিত হবে এবং সাধারণ মানুষের চিকিৎসার জন্য তারা আরো কিছু করবেন, এই আশা এবং প্রত্যাশা আমাদের আছে, থাকবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওবায়দুল্লাহ বাকিকে আবারও ধন্যবাদ এরকম একটু সুন্দর আয়োজন করার জন্য, এবং আমি আশা করব সে তার এই প্রচেষ্টা আরো চালিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ স্যার আপনাদের জন্য। আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ এস.এম. কামরুল ইসলাম স্যারকে, জোনাল ম্যানেজার জেনফার বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল ইসলাম, জেনপার বাংলাদেশে আছি জোনাল ম্যানেজার হিসাবে। সো প্রথমেই আমি থ্যাঙ্কস জানাবো আজকের এই প্রোগ্রামের চেয়ারপারসন প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ বাকি স্যারকে। স্যার সবসময় আমাদেরকে সহযোগিতা করেন এবং আজকের এই এত সুন্দর একটা সায়েন্টিফিক সেশনে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন স্যারকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি পাশাপাশি অন্যদেরকে ধন্যবাদ দেওয়ার আগে একটা কথা একটু শেয়ার করব যে হাবিবুল্লাহ স্যারের রেফারেন্সে যে আসলে আজকের এই অল ক্যান্সার ডে 4 তারিখে 4 ফেব্রুয়ারি, তো এটা স্লোগানটা হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। আসলে জেনফার বাংলাদেশ এই ক্লোজ দ্য কেয়ার গ্যাপটা কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আসলে কিভাবে কাজ করছে। জাস্ট সিম্পল দুইটা জায়গাতে জেনফার বাংলাদেশ কাজ করছে। একটা হচ্ছে আমরা বাংলাদেশে অনেক পেশেন্ট আছে, গরিব পেশেন্ট যারা হয়তো এই ক্যান্সারের ওষুধ নিতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা আপনাদের ডক্টরদের সাবদের রেফারেন্সে আমরা 50% পর্যন্ত পেশেন্টকে ডিসকাউন্ট দিয়ে ওষুধ দিচ্ছি। আমাদের যে টার্গেটেড থেরাপি গুলো আছে যাতে করে একটা গরিব পেশেন্টও ওষুধ নিতে পারে, আবার অ্যাফোর্ড করতে পারে, সেও জন্য একটা বিশ্বমানের যে টার্গেটেড থেরাপি সেগুলো নিতে পারে। আর পাশাপাশি আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশে 44টা ডিপো আছে, যাতে করে প্রত্যন্ত অঞ্চলে, যেটা অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকে, প্রত্যন্ত অঞ্চলে যাতে আমাদের ওষুধগুলা পৌঁছায়, জেনফার বাংলাদেশের ক্যান্সারের ওষুধগুলা যাতে পেশেন্ট পায়, সেই লক্ষ্যে জেনফার বাংলাদেশ এজ এ সাবসিডিয়ারি অফ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কাজ করছে। তো যাই হোক, এইটুকু আমার মেসেজ দেওয়ার ছিল, শেয়ার করলাম। পাশাপাশি আজকের প্রোগ্রামে স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে ভ্যালুয়েবল পার্টিসিপেশনের জন্য। অ্যাজ এ কিনোট স্পিকার হিসেবে ছিলেন প্রফেসর রওশনা ম্যাডাম, প্রফেসর রেডিয়েশন অনকোলজি, এবং পাশাপাশি ছিলেন হচ্ছে লার্নেড স্পিকার হিসেবে ছিলেন স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় স্যার। স্যারকে অনেক ধন্যবাদ ওনার ভ্যালুয়েবল স্পিচ দেওয়ার জন্য। পাশাপাশি লাস্টলি একটু আগে শেয়ার করলেন ডক্টর দেবনারায়ণ দত্ত, উনি কিছু ভ্যালুয়েবল কথা বলেছেন। পেশেন্টের একদম নেয়ার সেন্টার থাকা উচিত ক্যান্সার পেশেন্টের। সো স্যারকে ধন্যবাদ। পাশাপাশি ডক্টর বিজয়া রয়, ওনাকেও ধন্যবাদ। উনি সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আছেন ওবায়দুল্লাহ ফাউন্ডেশন, ক্যান্সার ফাউন্ডেশনে। সো ওনার ভ্যালুয়েবল স্পিচের জন্য ধন্যবাদ। এর পাশাপাশি প্যানেলিস্ট হিসেবে প্রেজেন্ট ছিলেন প্রফেসর আব্দুল বাতেন স্যার, ওনাকেও অনেক ধন্যবাদ। উনি সবসময় বাকি স্যারের এই ইন্টারন্যাশনাল ওয়েবিনার গুলোতে পার্টিসিপেট করেন এবং ভ্যালুয়েবল স্পিচ দিয়ে থাকেন। তো এর পাশাপাশি আর হচ্ছে এখানে আরেকজন ছিলেন প্রফেসর, আমি একটু মিস করেছি, প্রফেসর এমডি হাবিবুল্লাহ তালুকদার, ওনার কিছু মূল্যবান মতামত দিয়েছেন, এই জন্য স্যারকেও অনেক ধন্যবাদ। ফাইনালি সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জেনফারের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সরি, একটু মিস করেছি, আজকে একটু মিস করেছি, সেটা হচ্ছে আমাদের মডারেটর যে প্রাণবন্ত মডারেট করেছে এত সময় ধরে, ডক্টর অলিউল্লাহ,
মোহাম্মদ ওবায়দুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ জেনপারের পক্ষ থেকে, ভেরি নাইস আপনার মডারেশন ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আর মিডিয়া পার্টনার শাখাওয়াত হোসেন সেলিম, মিস্টার শাখাওয়াত হোসেন সেলিম মিডিয়া পার্টনার হিসেবে ওনাকেও অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে কোনো প্রশ্ন। জি, এ পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সেলিম স্যারকে আমি অনুরোধ করছি তার কিছু বলার জন্য। এডিটর ইউএসএ নিউজ অনলাইন ইউএসএ, মিস্টার শাখাওয়াত হোসেন সেলিম স্যার। সেলিম ভাই, ইউএসএ নিউজ অনলাইন আছেন আপনি? হ্যালো, আমরা দুঃখিত, মনে হয় কানেকশন জড়িত আছেন? কারণে তিনি উপস্থিত হতে পারেননি। ওনাদের তো আজকে বন্ধের দিন, আর্লি এত এত আর্লি উঠে না, মানে ঘুমাই গেছে। হ্যাঁ, সরি। শাখাওয়াত হোসেন সেলিম আছেন? এখন আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সামনে আমি অনুরোধ করছি বিনীতভাবে প্রফেসর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন এমডি এন্ড সিইও, দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যান্সার বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোল্লা ওবায়দুল্লাহ বাকি স্যারকে তার ভ্যালুয়েবল বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের ডাক্তার ওয়ালিউল্লাহ, মেডিকেল অফিসার ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট গোপালগঞ্জে সুন্দরভাবে উপস্থাপনা করেন। আসলে আজকের এই ওই সেলিম ভাই কিন্তু আসছে। সেলিম ভাই তাহলে আপনি আমার পরেই বলেন না? হ্যাঁ, ঠিক আছে। আপনি, হ্যাঁ ঠিক আছে, আমাদের এগুলো সুন্দর করে রেকর্ড করেন, তারপর বলেন। আপনাকে ডাকছিল আর কি। তো আসলে সুদূর আমেরিকা থেকে আপনি আর বাতেন আমাদের প্রোগ্রামে সবসময় থাকেন। এবার তো সংযোজিত হয়েছে ডাক্তার দেবনারায়ণ দত্ত, উনি কেরালা থেকে, হ্যাঁ ইন্ডিয়া কেরালা থেকে, প্রফেসর অফ অনকোলজি, অমৃতা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস 1000 বেডের হসপিটাল। অমৃতা দিদি যে কত ভালো লোক, আমি ওনার সাথে কথা বলেছি, দেখে সেই মহিলা 1000 বেডের হসপিটাল করেছে, হ্যাঁ কেরালাতে, চিন্তাও করা যায় না। যাক, আমি সেলিমকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও আপনাকে ধন্যবাদ তো দিয়ে গেছে আমাদের জেনারেল ম্যানেজার জেনপার ফার্মাসিউটিক্যালস, আপনি কি শুনছেন এগুলো? জি জি শুনেছি। আচ্ছা, তাহলে আমি আমার বক্তব্য একটু লেন্দি হবে এই জন্য যে আসলে আজ তো আমাদের মূলত এইসব প্রোগ্রাম করি আমরা মানুষের বিশ্ব ক্যান্সার দিবস বলেন, হ্যাঁ তামাক দিবস বলেন, যাই বলেন, সবই কিন্তু আমরা ডেভেলপ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য। এবং আপনিও থাকেন এই জন্য যে ইউটিউব থেকে মেসেঞ্জারে বিভিন্ন সোর্সে ফেসবুকের মাধ্যমে আপনি সারা বিশ্বে ছড়াই দিচ্ছেন, এটাই ভালো লাগে। হ্যাঁ, আপনার এই অ্যাক্টিভিটিস আমরা খুব অ্যাপ্রিসিয়েটেবল, কেননা মানুষ যদি না জানে তাহলে আমাদের এইসব প্রোগ্রাম করার অর্থ হয় না, তাই না? তো এই বিশ্ব ক্যান্সার দিবস আমি শুরুতেই বলবো যে এটা 2006 সাল থেকেই হ্যাঁ মানে শুরু হয়েছে উদযাপন করার জন্য সারা বিশ্বে। এটা শুরু হয় কি জানেন, এটা কেন করা হয়? প্রতি বছর সারা বিশ্বে ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার নির্ণয় প্রতিরোধে উৎসাহ উদ্দীপনা জাগ্রত করার জন্য 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয়ে আসছে 2006 সাল থেকে। চার্টার অফ প্যারিসের সিদ্ধান্ত মোতাবেক বিশ্বের প্রায় 120টি দেশের ক্যান্সারের সাথে লড়ছে এমন প্রায় 470টি সংস্থার সমন্বয়ে গঠিত ইউআইসিসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর ক্যান্সার কন্ট্রোল নামক একটি বিশ্ব স্বাস্থ্য সংঘ যা এটা তদারকি করে, হ্যাঁ নেতৃত্ব দিয়ে আসছে। এবং খুশির বিষয় আমরা ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন কিন্তু এই প্রতিষ্ঠানে কিন্তু আমরা ইউআইসিসির মেম্বার, কিন্তু দীর্ঘদিন গত 15-16 বছর ধরে কিন্তু আমরা মেম্বার। এই জন্য আমাদের একটা বাধ্যবাধকতা থাকে এই এগুলো পালন করার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও পার্টনার ইউআইসিসি কে দিবসটি পালনে সহায়তা দিয়ে আসছে। বিশ্বব্যাপী ক্যান্সারের মহামারী ঠেকাতে এই দিবসটি এমন একটি মহৎ উদ্যোগ যার মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে লড়ার জন্য বিশ্ব
জনীন ঐক্যমতে পৌঁছানো সম্ভব। এটি প্রতি বছর অনুষ্ঠিত হয় যাতে করে বিশ্বব্যাপী সার্বজনীন যোগাযোগের মাধ্যমে কলা কৌশলবিদ ও ইউআইসিসি সদস্য সংস্থাগুলো ক্যান্সারকে একটি রাজনৈতিক অগ্রাধিকার ভিত্তিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। দিবসটি পালনের লক্ষ্য উদ্দেশ্য হলো ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে গণশিক্ষার প্রসার ঘটিয়ে প্রতি বছর সারা বিশ্বের লক্ষ লক্ষ ক্যান্সার রোগীর প্রতিরোধযোগ্য মৃত্যুর হাত থেকে রক্ষা করা। পাশাপাশি সকল দেশের সরকার যাতে করে ক্যান্সারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন সেই জন্য পদক্ষেপ গ্রহণ। এই দিবসটি হলো ক্যান্সারে আক্রান্ত প্রত্যেকের জন্য একত্রে কাজ করার একটি সুবর্ণ সুযোগ, যাতে করে ক্যান্সারের প্রকোপ কমানোর জন্য জাতিসংঘ সম্মেলনে নেওয়া পরামর্শ ও পদক্ষেপগুলি ত্বরান্বিত ও বাস্তবায়িত হবে। মূলত ক্যান্সারটা কি আসলে? মূলত ক্যান্সার হলো অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি সম্মিলিত এক বিশাল রোগের সমাহার। ক্যান্সার কোষে বিভাজন ঘটায় ও অপরিকল্পিতভাবে বৃদ্ধি পেয়ে ক্ষতিকর টিউমার তৈরি করে এবং পর্যায়ক্রমে রক্ত কণিকা ও লসিকা নালীর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়ায় পড়ে। আপনারা জেনে খুশি হবেন যে সব টিউমার কিন্তু ক্যান্সার নয়, আবার মাত্র গুটি কয়েক বাদে সব ক্যান্সার ছড়ায় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ সহ সারা বিশ্বে ক্যান্সার রোগীর সংখ্যা ও ক্যান্সার জনিত মৃত্যুর সংখ্যা ক্রমে বাড়ছে এবং যত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী 20 থেকে 30 বছর 50 সালের মধ্যে এটা প্রায় দ্বিগুণ হবে। হ্যাঁ, তো যা উদ্বেগজনক। আরো সংখ্যার বিষয় হলো ক্যান্সার রোগীর সংখ্যা ও ক্যান্সারের মৃত্যুর সংখ্যা ক্ষিপ্র গতিতে বাড়ছে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে এর সঙ্গে লড়ার আর্থিক ও সামাজিক অবকাঠামো নিতান্তই প্রতুল। আমাদের বিশ্ব সংস্থা যেটা আছে IARC পরিচালিত যে সংস্থা, সেখানে মনে হয় বলছেন যে সেটার নাম হলো গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি, একটা এজেন্সি আছে। সেখানে 2022-এ লেটেস্ট যদি আমি বলি 2022-এর যে লাস্ট স্ট্যাটিস্টিক্স আমাদের, সেখানে বলছে প্রতি বছর প্রায় 1,61,00,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে 22 সাল পর্যন্ত। হ্যাঁ, এবং এর থেকে মারা গেছে প্রায় 1,91,000, 1,91,00,000। তো এটা হলো খুব একটা অ্যালার্মিং। আর একটা যে উদ্বেগজনক যে এই বলা হচ্ছে যে লাং ক্যান্সার এবং এখানে একটু গ্লোবাকনের যে লাস্ট এটা 22 সালে দেখা যাচ্ছে যে বলা হয়েছে সেখানে প্রায় বিশ্বের প্রায় 120টি দেশের 35টি রোগের উপর নিয়ে তারা একটা স্টাডি করেছে। সেখানে ওনারা দেখাচ্ছেন দেখাচ্ছেন যে ক্যান্সার নাজির আমার পরে বক্তব্য দিয়ে না, ঠিক আছে? আর তুমি কি অসুস্থ? অসুস্থ এই পার্টটা শেষের দিকে তারপর দিয়ে না, তুমি অসুস্থ? স্যার আপনার মাইক মিউট করা, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জি স্যার, আমি সুস্থ আছি, অসুবিধা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বক্তব্য শেষ করি তারপরে। হ্যাঁ জি স্যার, সেখানে বলা হয়েছে যে তারা করেছে, স্টাডি করেছে। সেখানে আমরা তো জানতাম যে আগে আমাদের তারা তো 120টা দেশ 36টা রোগের পর স্টাডি করে তারা 1 নম্বরে বলছে কার্সিনোমা, 2 নম্বরে লিভ অ্যান্ড টাং, 3 নম্বরে ওরাল ক্যাভিটি, 4 নম্বরে বলছে লাং। কিন্তু সারা বিশ্বের মতো আমরা দেখি, আমাদের স্টাডি দেখি, আমরা কিন্তু এখনো লাং ক্যান্সারকে মূলত 1 নম্বরে বলি। হ্যাঁ, 2 নম্বর ওরাল ক্যাভিটি বলি, 3 নম্বরে হলো ইসোফেগাস বলা যেতে পারে। হ্যাঁ, আর মেয়েদের ব্যাপারে ওরা বলছে ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয় সার্ভাইকাল ক্যান্সার, এগুলো ঠিক আছে। তো লাং ক্যান্সার তাদের স্টাডিতে বলা হচ্ছে যে
2.5 million new cases every year, followed by 2.3 million breast and 19 million colorectal, 1.5 million prostate, and 97,070,000 stomach cancer. আর লাং ক্যান্সার 2.5 মিলিয়ন, তার ভিতর 1.8 মিলিয়ন মারা যাচ্ছে, কোলোরেক্টাল ক্যান্সারে মারা যাচ্ছে 9 লক্ষ, আর ব্রেস্ট ক্যান্সারে মারা 6,70,000, স্টোমাক ক্যান্সারে 6,60,000। তো এই প্রেক্ষাপটে ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন ও ফাতেমা রহমান ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট প্রতি বছর এই দিবসটি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে পালন করে আসছে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য। কেন আমরা আমাদের দেশে যে ক্যান্সার গুলো কমার্স বলি, এর প্রত্যেকটাই প্রতিরোধযোগ্য আমরা যদি কিছু নিয়ম কানুন মেনে চলি। হ্যাঁ, তাই না? যেমন আমরা যদি বলি যে মেয়েদের বেলায় বলি, তাই না, যে জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিন্তু প্রতিরোধযোগ্য, লাং ক্যান্সার প্রতিরোধযোগ্য, তাই না? আমরা যদি ধূমপান বিষপান বলি, ধূমপান যদি ঠিক না করি, তাই না, যদি আমরা আমাদের ঢাকা সিটি পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট সিটি পলিউশন দিক দেয়, তো এইগুলো যদি আমরা পলিউশনটা বন্ধ করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা, কিংবা খাওয়া দাওয়া যদি আমরা একটু জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো না খেয়ে কচু ঘেঁচু সবজি, গ্রিন সবজি, ফল ফলি খাই, তাহলে দেখবেন সেডেন্টারি যদি অলস লাইফ মেনটেন না করে, দেখবেন আমরা আমাদের দেশে অনেক ক্যান্সার, প্রায় 50% ক্যান্সার উই ক্যান প্রিভেন্ট ইজিলি। হ্যাঁ, তো সেইভাবে গত 3 বছর না এবারের প্রতিবদ্ধ বিষয় হলো ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, হ্যাঁ, ইন ক্যান্সার কেয়ার। মানে সেটা হলো সংক্ষেপে হলো, বাংলায় বলে বৈষম্য দূর করি, ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করি। বিভিন্ন বলে, অর্থাৎ চিকিৎসা সকলকে সমান অধিকার দিতে হবে। এই প্রতিপাদ্য অত্যন্ত যথাযোগ্য সময় উপযোগী। গত 3 বছর ধরে কিন্তু এটা চলছে। কেন আমি তো বললাম একটু আগে যে আমরা যে ঢাকায় যে চিকিৎসা হয়, আমার গোপালগঞ্জে সেই চিকিৎসা হতো না আগে, কিন্তু আমরা ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন করার পরে আমরা মোটামুটি বিশ্বমানের ঢাকার লেভেলে চিকিৎসা করছি ইনশাআল্লাহ। যেটা বললাম, আমরা রেডিওগ্রাফি শুরু করতে পারি নাই, কিন্তু কেমোথেরাপি সার্জারি আমরা কিন্তু বিশ্বমানে আমরা তার বিশেষ তার দিকে চলছি। হ্যাঁ, এই যে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ চিকিৎসা ব্যবস্থা, কিন্তু সমস্যা আর্থিক যেটা আমরা যেটা করি, আমরা যেহেতু এটা গভর্নমেন্ট ডোনেটেড প্রতিষ্ঠান, হাফ আমরা বলি অর্ধ, মানে সরকারি বেতন করে আসছে, সেই জন্য আমরা ওখানে প্রচন্ড সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেই, প্রায় 30 থেকে 50% লেস করে অনেক বিনা পয়সা দিই। তাহলে এই জন্য আমরা কিন্তু ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এইভাবেই আমরা সৃষ্টি করছি। হ্যাঁ, ধনী গরিব, বেশি গরিব তাদেরকে বিভিন্ন চেয়ারম্যান এমপি থেকে সার্টিফিকেট আনলেই আমরা তাদেরকে ফ্রি করার চেষ্টা করি। হ্যাঁ, তো এটা হলো সুখবর যে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ আমরা ইউএসিসি যে চলছে, এটা অর্থাৎ চিকিৎসা সকলকে সমান অধিকার দিতে হবে। এই প্রতিপাদ্য অত্যন্ত যথার্থ ও সময়োপযোগী। কেননা ক্যান্সার এখন আর কারো কোনো মরণব্যাধি, এখন আর কোনো মরণব্যাধি নয়, এটি এখন সার্বজনীন রোগের পর্যায়ে চলে গেছে। এটি প্রতিরোধের দরকার, যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠা। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে পারলে ও সঠিক সময়ে চিকিৎসা দিলে প্রায় 50% ক্যান্সার নিরাময় সম্ভব। এখানে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিরাট ভূমিকা রয়েছে। সরকারি ভাবে দিবসটি পালন সহ আমাদের দেশে সরকারি ভাবে এই দিবসটি পালন করা উচিত। আসলে আমার বিশ্ব তামাকমুক্ত দিবস করি আমরা সরকারের সাথে মিলে, কিন্তু স্বাস্থ্য বিশ্ব ক্যান্সার দিবস কিন্তু পালন করা হয় না। আমরা সরকারকে বলেছি, আমি আজকেও বলেছি, সচিবের কাছে গেছিলাম, সেখানে দেখা হয়েছে, কথা বলছি, সরকারি দিবসটি পালন সহ ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা সরকারকে আরো মনোযোগী হতে হবে, যাতে করে জাতির জনক বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার এগিয়ে যেতে পারে। পরিচয় ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসি ও ফাতেমা রহমান ফাউন্ডেশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাথে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও সংগঠন, ব্যক্তি, সমাজসেবক, দাতা গোষ্ঠী ও এনজিও এগিয়ে আসতে হবে। এগিয়ে
করতে হবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে জনকে শিক্ষিত করে ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়িয়ে এবং দৈনন্দিন জীবন পরিবর্তন এনে দেশে প্রায় 50 থেকে 60% ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। আমাদের বাংলাদেশে পুরুষদের মাঝে ফুসফুসের ক্যান্সার আমরা আগে বললাম যেটা সেটা আমরা বললাম তো আমরা গ্লুকোকানের সাথে আমরা একমত না, কেননা আমাদের যে হসপিটাল চিকিৎসা করে সেখানে দেখি তো ইসোফেজিয়াল ক্যান্সার আমাদের সে এখন একবার হয় না। যদিও আমার গতকাল আমার একটা ইয়ে উঠছে পেপারে, তো আজকেও আমাদের সময় আমাদের সময় লেখা উঠছে, গতকাল উঠছিল ডেইলি স্টারে, আর আজকে ইন্ডিপেন্ডেন্ট উঠছে। সব মিলে আমরা যেটা বলি যে ফুসফুসের ক্যান্সার আমাদের 1 নম্বরে, মুখগহ্বর 2 নম্বরে ও স্বর্ণালী ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়। আর নারীদের মাঝে স্তন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার ও মুখগহ্বরের ক্যান্সারের প্রবণতা বেশি। আশার খবর হলো সব ধরনের ক্যান্সারই প্রতিরোধযোগ্য। আমি মনে করি আমরা সবাই তামাক দ্রব্য সেবন ও অধিক অ্যালকোহল গ্রহণের কুফল সম্পর্কে ওয়াকিবহাল। শুধু ধূমপান বন্ধ করে ফুসফুস, মুখগহ্বর, পাকস্থলী, স্তন ও জরায়ুমুখ সহ সব ধরনের ক্যান্সার থেকে রেহাই পাওয়া সম্ভব। অন্যদিকে কম বয়সের মেয়েদের বিবাহ না দিয়ে অর্ধেক 1-2টা বেশি সন্তান ধারণ না করে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখে এবং এইচআইভি ভ্যাকসিন নিয়ে অধিকাংশ জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব। যার ফলে এই জরায়ুমুখের ক্যান্সার দেখেন সরকারকে ধন্যবাদ দিতে হবে। স্কুল কলেজ থেকে যেটা বিলো 15, আই মিন সেক্সুয়াল লাইফ স্টার্ট করার আগে যদি কেউ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন গভর্নমেন্ট বিনা পয়সা দিচ্ছে, এটা সুখবর। এটা নিলে আগামী হয়তো 10-15-20 বছরের মধ্যে এখন কিন্তু আগে 1 নম্বর থেকে 2 নম্বর আসছে, আমি 10-15 বছর করে এটা আরো অনেক নিচে নেমে আসবে ক্যান্সার। তো একটু আগে হাবিবুল্লাহ তালুকদার বললো যে আসলে মেয়েদের ব্যাপারে এত অ্যালার্ট সরকার, কিন্তু পুরুষদের ব্যাপারে কি হচ্ছে, তাই না? পুরুষদের দেখুন লাং ক্যান্সার, কিংবা লাং ক্যান্সার বাদ দিলাম, যে আমার ওরাল ক্যাভিটি ক্যান্সার যে দেখা যাচ্ছে মুখের সামনে, সেটা তো গণবাহী স্ক্রিনিং করে এটা কিন্তু অনেক আর্লি ইয়ে করতে পারি আমরা, সেখানে ডিটেক্ট করে প্রি ক্যান্সার ট্রিটমেন্ট দিতে পারি। এছাড়া পরিমিত স্বাস্থ্য খাবার গ্রহণ, কায়িক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ জরুরি, কেননা স্থূলকায় শরীরে ডায়াবেটিস, হৃদপিণ্ডের অসুখ, মাংস হাড়ে নানান অসুখ ও ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণা এটা প্রমাণিত যে স্থূলকায়ের সাথে পিত্তথলির, ডিম্বাশয় ও অগ্নাশয় ক্যান্সারের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, গরু মাংস, খাসির মাংস, অধিক খাবার, খাবার পরিহার করে অধিক আঁশযুক্ত খাবার, ফলমূল, শাকসবজি জাতীয় খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে। তাই ভীষণ হোক, শুধু ক্যান্সার দিবসে হতে চাই না সচেতন, প্রতিদিনের রুটিন থাকবে এই রোগের নিয়ন্ত্রণ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসলে আমাদের এখানে আমন্ত্রিত আরো অনেক ছিল, যেমন মন্ত্রী ছিলেন রুল হক স্যার, এখন তো সংসদ অধিবেশন চলছে, আর সেক্রেটারি মহোদয় উনিও খুব ব্যস্ত বিভিন্ন ইস্যুয়ে, এডিশনাল সেক্রেটারি ছিলেন, তারপর দিদি সাইদা আপা, উনিও আসলে সবাই লেভেলে এত বড় লোকদের রাখাও সমস্যা, ওনারা সবসময় খুব ব্যস্ত থাকেন, মন্ত্রণালয়ে গেলে দেখাই না, খালি মিটিং সিটিং করেন। ঠিক আছে, তারা তো রাষ্ট্রীয় পদে গুরুর দায়িত্বে আছেন, তবুও তারা আমাদের সাথে সম্মতি দিচ্ছে, এটি আমরা খুশি, ধন্যবাদ তাদেরকে। আমি আজকে ওকে দেখে গেছিলাম, কিন্তু ওরা ওই এক কথা বললেন যে আমি তো রাজি ছিলাম, কিন্তু তবুও আমরা লিঙ্ক দিয়ে রাখেন, যদি সময় পেলে আমরা অ্যাটেন্ড করবো। ধন্যবাদ সবাইকে। আবারও এই পর্যায়ে আমি মনে হয় চেয়ারম্যান বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, আমাদের অনকোলজি ডিপার্টমেন্টের, ঠিক আছে, ওনাকে বক্তব্য দাও। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে মূল্যবান আপনার সময় দিয়ে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত বাস্তবসম্মত শারীরিক ব্যায়ামে উৎসাহিত করতে হবে আমাদের সবাইকে, এবং ধূমপান ও নেশা জাতীয় দ্রব্যাদি পরিহারে উদ্বুদ্ধ করতে হবে। নিয়মিত পরীক্ষা নিরীক্ষা ও সময় মতো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাহলে ক্যান্সার প্রতিরোধে অনেকাংশে সাফল্য আসবে এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের সিংহভাগ মৃত্যু রোধ করা সম্ভব হবে।
আমাদের আজকের এই অনুষ্ঠানের আমরা বেশি আর দীর্ঘায়িত করব না। আমাদের অনুষ্ঠানের লার্ন স্পিকার হিসেবে বর্তমানে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার নাজির উদ্দিন মোল্লা স্যার, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল অনকোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা। আমি প্রফেসর ডাক্তার নাজির উদ্দিন মোল্লা স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানের প্রফেসর ওবায়দুল্লাহ বাকি এবং ফাতেমা ফাউন্ডেশন ক্যান্সার রিসার্চ হাসপাতাল আয়োজিত বিশ্ব ক্যান্সার দিবসের আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি স্যারের বাকি স্যার যে বক্তব্য রাখলেন ক্যান্সারের যে বিস্তারিত উনি বলেছেন ক্যান্সার প্রিভেনশন সম্বন্ধে, আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের দেশে এখন 20 লক্ষাধিক ক্যান্সারের রোগী রয়েছে, যাদের আমাদের যে চিকিৎসা করার যে ক্ষমতা সেই আমরা এখনো অনেক অপ্রতুল। চলে গেল ক্যামেরা। স্যার আপনি কোনো স্লাইড শেয়ার করবেন কি? কি হয়েছে ইয়ান খলিলুল্লাহ? তারা মিউট হয়ে গিয়েছে। নেট প্রবলেম দেখা যাচ্ছে, আমি আসলে দেখতে পাচ্ছি না কিছুই। তবু আমি আমার বক্তব্যটা রেখে যাই যে আমাদের দেশে শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে স্যার, এখন আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, যে আমাদের ক্যান্সার চিকিৎসার জন্য যে সমস্ত যন্ত্রপাতি আমাদের দরকার, যে WHO গাইডলাইন অনুযায়ী 1 মিলিয়ন লোকের জন্য একটা লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন থাকা দরকার। সেই হিসাবে বাংলাদেশে 160টি মেশিন দরকার ছিল, কিন্তু সরকারি বেসরকারি মিলে মাত্র 20 থেকে 22টি মেশিন আমাদের দেশে আছে। অত্যন্ত অপ্রতুল। রেডিওথেরাপিতে চিকিৎসা করার রোগীর সংখ্যা অনেক, তাদেরকে আমরা সময় মতো চিকিৎসা দিতে পারতেছি না। সেই জন্য সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে যে সমস্ত মেডিকেল কলেজে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট আছে, মেশিন অকেজ হয়ে পড়ে আছে, সবগুলো মেশিন সচল করা অথবা নতুন করে ক্রয় করে এই ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি দেওয়ার সুবন্দোবস্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে আমরা আরেকটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমরা টিভিতে বলেছি যে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ক্যান্সার হাসপাতাল মহাখালী, তারপরে আপনার ঢাকা মেডিকেল কলেজ রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, এখানে কিছু কিছু ওষুধ ফ্রি দেওয়া হয়, কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার রোগীরা কোনো কেমোথেরাপি ফ্রি পায় না, সাপ্লাই নেই। সেই জন্য আজকে আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে অনুরোধ করেছি যে একটা বাজেটের অংশ ওই কেমোথেরাপি ড্রাগ যেন ক্রয় করা হয়, যা আমরা অতি দরিদ্র রোগীদের মাধ্যমে যেটা তাদেরকে দিতে পারি এবং তারাও চিকিৎসা গ্রহণ করতে পারে। তাহলে ক্লোজ দ্য কেয়ার যে স্লোগান, এই স্লোগান তো তাহলে বাস্তবায়ন করা সম্ভব হবে না, কারণ অনেক রুগী আসে টাকার অভাবে কেমোথেরাপি না নিয়ে চলে যায়, বাড়িতে চলে যায়, পরে তারা ধুকু ধুকে হয়তো মারাও যায়, আমরা জানতে পারি না। আর এই ক্যান্সার প্রতিরোধের জন্য বাংলাদেশে কোনো কাউন্সিল কিংবা কোনো সংগঠন, কোনো সরকারি কোনো সংগঠন গড়ে ওঠেনি। আমাদের উদ্যোগ নিতে হবে, ক্যান্সার প্রতিরোধ কমিটি অথবা ক্যান্সার প্রিভেনশন কাউন্সিল নামে একটা প্রতিষ্ঠান করা দরকার, যার মাধ্যমে ব্যাপকভাবে সারা বাংলাদেশে ক্যান্সার বিরোধী যে প্রচারণা, কি করলে ক্যান্সার হয়, কি করলে হয় না, এই প্রচারণাটা আমাদের অনেক বৃদ্ধি করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। আর বাকি স্যার বললেন যে ওই যেমন আমাদের দেশে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার অনেক বেশি, কিন্তু সুখের বিষয় যে সরকার এই সার্ভিক্স ক্যান্সারের জন্য দায়ী যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসের ভ্যাকসিন, কার্যকরী ভ্যাকসিন তৈরি হয়েছে, সেটা ইপিআর মাধ্যমে যেমন আমরা অনেকগুলো রোগ থেকে আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে পেরেছি,
এখন ইপিআর মাধ্যমে ওই ভ্যাকসিনটিও 9 থেকে 14 বছরের মেয়েদেরকে স্কুল থেকেই আপনার দেওয়া হবে। আশা করি আজ থেকে 20 বছর পরে হয়তো সার্ভাইকাল ক্যান্সার আমাদের দেশের হয়তো অনেক নিচের দিকে নেমে যাবে তাদের গতিটা। সেটা সরকারের ভালো উদ্যোগ। সরকার এগিয়ে আসুক, আমাদের ক্যান্সারের এই চিকিৎসার প্রতি আরো নজর দিক, আরো অর্থ বরাদ্দ বাড়াক, যাতে আমরা আমাদের ক্যান্সার রোগীদের ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারি। আর রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যাদের এই ক্যান্সার তাদের মনে হবে যে আমাদের ক্যান্সার হতে পারে কিংবা লক্ষণ দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে যেন তারা চিকিৎসকদের মানে প্রকৃত ক্যান্সার চিকিৎসকদের কাছে যেন তারা এসে তাদের কথাবার্তা বলে, তারা যেন তাদের দেখা যায় কোয়াকদেরকে দেখায়, মানে ক্যান্সারটা তখন বাড়তে 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 এমন পর্যায়ে চলে যায় যে স্টেজ 3, 4 চলে আসে। তখন আমরা ঠিক মতো চিকিৎসা করতে পারি না, তাদেরকে সুস্থ করতে পারি না। আর যদি প্রথম দিকে তারা এসে পড়ে, আশা করি প্রায় সব ক্যান্সারই ভালো করা সম্ভব, কিছু কিছু ক্যান্সার ছাড়া। তারপর প্রথম আরেকটা জিনিস হলো, সারা বাংলাদেশে এই যাতে ক্যান্সারটা প্রথম দিকে ধরা পড়ে, সেই জন্য ব্যাপকভাবে বিভিন্ন ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে হবে। স্ক্রিনিং প্রোগ্রাম হলে আপনার ওই আর্লি ডিটেকশন হবে, আর্লি ডিটেকশন হলে আর্লি ট্রিটমেন্ট, এবং আমরা কিউর কথাটা বলতে পারবো, তখন রোগীদের সুস্থ করতে পারবো। এই সমস্ত যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে বাংলাদেশে যে এত রোগী ক্যান্সার আক্রান্ত হচ্ছে, প্রতিদিন দিনকে দিন এই সংখ্যা শুধু বৃদ্ধিই পাচ্ছে, আমরা হয়তো একটা লাগাম টেনে ধরতে পারবো, আর এই দেশের মানুষকে ক্যান্সার থেকে মুক্তিও দিতে পারবো। কারণ আমাদের দেশে কিন্তু ক্যান্সারের রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যাও কম। আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করছি। আগে আমাদের এখানে 8টি সিট ছিল, এবার বৃদ্ধি করে আমরা ছাত্র সংখ্যা 13 উন্নীত করেছি, 5 জন বাড়িয়েছি, এবং বিদেশি 3 জন, টোটাল 16 জন ছাত্র আমাদের এখানে পড়াশোনা করে। এভাবে ক্যান্সার চিকিৎসকের সংখ্যা অনেক বৃদ্ধি করতে হবে, যাতে সেবা দিতে পারে। অনেক জায়গায় অনেক বিভাগ, অনেক গ্রামগঞ্জ থেকে হয়তো ক্যান্সার রোগীরা আমাদের কাছে আসতে পারে না, আর যদি ডাক্তাররা ছড়িয়ে যায় তখন সবাই ডাক্তারদেরকে দেখাতে পারবেন এবং সঠিক চিকিৎসাটি পাবেন। তা আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের জনগণকে, যেন তারা খাদ্যাভ্যাস পরিবর্তন করে, ধূমপান, অ্যালকোহল এগুলো এড়িয়ে চলে, পান, জর্দা, চিং, টোবাকো এগুলো এড়িয়ে চলো, আর নিয়মিত ব্যায়াম করা। একটা জরিপে দেখা গেছে, শুধু যদি কেউ নিয়মিত ব্যায়াম করে, ঘুমিয়ে না থাকে, তাহলে তার শরীরে ইমিউনিটি সৃষ্টি হয়, তার দ্বারাই 1/3 ক্যান্সার প্রিভেনশন করা সম্ভব। তাই আমাদেরকে সবাই হাঁটার অভ্যাস করতে হবে। ইউরোপে আমেরিকা মানুষ অনেক হাঁটে, কিন্তু আমাদের কিন্তু হাঁটে না। আমরা নিজেরাই তো আধা কিলোমিটার দেখলে রিক্সা বেড়ে বসি। আসলে সবারই হাঁটার অভ্যাস করা উচিত, কায়িক পরিশ্রম করা উচিত প্রতিদিন, অথবা নিয়মিত হাঁটা উচিত। এর মাধ্যমে আমরাও ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো। তা স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আমরা আগামীতে হয়তো আরো বড় করে আয়োজন করবো, আরো সবাই উপস্থিত যাতে থাকে সেই ব্যবস্থাও নিতে হবে। শুধু গেস্টদের দাওয়াত দিলেই হবে না, তাদের থাকতেও হবে। তারা থাকলে হয়তো কি তাদের মতামত দেশবাসী আজকে অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারতেন। স্যারকে, বাকি স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। নাও উই ওয়ান্ট টু কনক্লুড আওয়ার টুডেস সেশন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আজকের এই আলোচনা অনলাইনে থেকে যাবে, বহু মানুষ দেখবে, সতর্ক হবে, সচেতনতা বাড়বে, অনেক কিছু জানতে পারবে, সতর্ক হবে, হয়তো কারোর জীবন মুক্তি পাবে, কারোর ক্যান্সার আগে আমরা নির্ণয় করতে পারবো, চিকিৎসা নিয়ে ক্যান্সারকে রোগী জয় করতে পারবে। তবেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। না, সেলিম ভাই,